ইয়াংয়ের পেছনে পেছনে এগোতে গিয়ে সে দেখে ইয়াং তো তার সেক্টের ভেতরে অনেক গভীরে ঢুকে পড়ছে, যেখানে জঙ্গল শুরু হয়েছে। এখন সে থেমে গিয়ে ভাবনায় পড়ে যায়, আমার কি জঙ্গলের এত ভেতরে যাওয়া উচিত? আমি তো এখানকার রাস্তা চিনি না, হারিয়ে গেলে কে বাঁচাবে? আর যদি আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে কিছু খারাপ করে, তাহলে চিৎকার করেও তো কারো হেল্প পাবো না। তার উপর আমি এর পাওয়ার দেখেছি, যদি এটা চেনকে হারাতে পারে তাহলে আমাকে হারাতে কতটাই বা সময় লাগবে। কিন্তু তারপর নিজেকেই শান্ত করে সে ভাবে, না না, এতটা সাহসী তো না যে একটা মেয়েকে টিজ করবে। এই কথা বলে সে আবার তার পেছনে পেছনে হাঁটতে থাকে। বাইরে যতই দেখাক যে ভয় পাচ্ছে না, ভেতরে ভেতরে তার আত্মা তো কাঁপছিল। অনেক ভেতরে ঢুকে যাওয়ার পরও যখন ইয়াংকে আর চোখে পড়ে না, তখন সে বলে ওঠে, আমি তো ওকে এখান দিয়েই যেতে দেখেছিলাম। তারপর কোথায় চলে গেল? ঠিক সেই সময় গাছের পেছন থেকে হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে তার মুখ চেপে ধরে। আর সে কেউ নয়, আমাদের ইয়াং। সে হিউমের মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, শান্ত থাকো, কেউ আমাদের পিছু নিয়েছে। কিছুক্ষণ ওয়েট করার পর তারা বুঝতে পারে শেষ পর্যন্ত কে সেই লোক যে তাদের পিছু নিয়েছে। সে আর কেউ নয়, চেং, যে ইয়াংকে খুঁজতে খুঁজতে বলছিল, আমি ওদের দুজনকেই স্পষ্টভাবে এখানেই আসতে দেখেছি, তাহলে ওরা গেল কোথায়? চেং সেখান থেকে চলে যাওয়ার পর হিউম মনে মনে ভাবছিল, লোকটা কতটা বেশি ফাস্ট, কত দ্রুতই না বুঝে ফেলল যে কেউ তাকে ফলো করছে। ইয়াং তখন হিউমকে বলে যে আমাদের পিছু নিয়েছে সে একজন নয়, দুজন। একজনকে তো দেখে ফেলেছি, এবার দ্বিতীয়জনকে সেটা দেখতে হবে। এর আগেই আমাদের হিউম কিছু বোঝার আগেই সেখানে উড়ে উড়ে 3টে নাইফ এসে পড়ে। তাদের অ্যাট্যাক ছিল ভয়ঙ্কর রকমের ডেঞ্জারাস, মনে হচ্ছিল যেন চাঁদ থেকেই আঘাত করার জন্য ছোড়া হয়েছে। কিন্তু তোমরা তো জানোই ইয়াংয়ের অ্যাট্যাকিং সেন্স কতটা শার্প। সে সঙ্গে সঙ্গে হিউমাইকে কোলে তুলে নিয়ে সেখান থেকে দ্রুত জাম্প করে সরে যায়। এই সিন দেখার পর হিউমাই পুরোপুরি ইয়াংয়ের ওপর লাট্টু হয়ে গিয়েছিল। অন্যদিকে ইয়াং জোরে চেঁচিয়ে ওঠে, কে আছে সামনে, বেরিয়ে আয়। তখন তার সামনে তাও নামে এক লোক এসে দাঁড়ায়, যাকে হিউমাই চিনতে পারে। তাও সামনে এগিয়ে এসে বলে, ও তাহলে তুই সেই ইঁদুর যে আমাদের গ্যাংয়ের লোকদের পিটিয়েছিলি? চেংও ইয়াংকে সেখানে দেখে বলে, ব্রাদার, মনে হচ্ছে এটা এখনও আমার আগের ঘায়ের থেকে হিল হয়নি। যদি তুমি একে মারো তাহলে এবার এটা মরেই যাবে। দুজনে মিলে ইয়াংকে মারার প্ল্যান বানাচ্ছিল। এখানে হিউমাই এটা দেখে রাগে সামনে এগোতে যাচ্ছিল, কিন্তু ইয়াং জানত এবার হিউম তার সঙ্গে থাকলে ওরা দুজনই তাকে আঘাত করতে পারে, তাই সে তাকে প্রোটেক্ট করতে চেয়েছিল। গাইজ, মনে হচ্ছে লাভ স্টোরি শুরু হতে চলেছে। হিউমায়ের খুব ভালো লাগে ইয়াংয়ের এই জেস্টার, যে সে তাকে প্রোটেক্ট করবে। আর অন্যদিকে ইয়াংয়ের এই অবস্থা দেখে ওই দুই নমুনা তাকে নিয়ে তিরস্কার করতে থাকে। কিন্তু ইয়াং তো হালকা ওয়ার্ম আপ করে ওদের সঙ্গে ফাইটের জন্য রেডি হয়ে যায়, যেন সে বলছে, যাকে ডাকতে হয় ডাকো, আমি ভয় পাই না। ইয়াংকে তখন ভীষণ রেগে থাকা মনে হচ্ছিল। এখানে হিউমাই তাকে বোঝায় যে তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে অলরেডি ল র্যালমের 5th লেভেলে পৌঁছে গেছে। 1 মাস আগে তোমার কাল্টিভেশন ওর থেকে অনেকটাই লো ছিল। ওকে চেং ভেবে ভুল করো না, ও ওর থেকেও অনেক বেশি স্ট্রং। আগেরবার চেংকে হারাতেই তুমি ইনজার্ড হয়ে গিয়েছিলে, আর এবার তো ওরা দুজন। তাই একটা কাজ করো, শুধু আমার কথা শোনো, আমি তোমাকে সেফ রাখব। ইয়াং তখন কনফিডেন্টলি তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওদের হারাতে পারবে? সে বলে, না, আমি হারাতে পারবো না, কিন্তু অন্তত তুমি ফাইট করলে তো তুমি মারা যাবে। আমি ওদের সঙ্গে ফাইট করলে ওরা তোমাকে সেফ ছেড়ে দেবে। এটা শুনে ইয়াং খুব রেগে যায়। সে বলে, যদি তুমি ওদের হারাতে না পারো তাহলে আমার পেছনেই থাকো। আমি এই কথা শুনতে চাই না যে আমাকে একটা মেয়ে বাঁচিয়েছে। আর এমনিতেই আমার কাছে পাওয়ার আছে, আমি নিজেই ওদের সামলাতে পারি। একবার ভাবো তো, যদি তুমি ওদের সঙ্গে ফাইট করতে যাও আর হেরে যাও, তারপর ওরা তোমার কি অবস্থা করবে? তাই তুমি শুধু আমার পেছনেই থাকো, আমি তোমাকে প্রোটেক্ট করব। আসলে হুমাই ভেতরে ভেতরে ইয়াংকাইকে সেভ করতে আর ফাইট করতে ভীষণ সিরিয়াস ছিল। কিন্তু এখানে জিয়াং বলে ওঠে, সিনিয়র হুমাই, আমার তো মনে হয় আপনি একদম আগের মতোই বিহেভ করছেন। আপনার সঙ্গে থাকা লোকটাকে উস্কাচ্ছেন আর ফাইট করার জন্য এনকারেজ করছেন। আপনি আমাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করেননি। এই কথা শুনে হুমে ভীষণ রেগে যাচ্ছিল, কিন্তু ইয়াং একদম রিল্যাক্স দেখাচ্ছিল, যেন সে ফাইটের স্ট্র্যাটেজি বানাচ্ছে। ঠিক তখনই সেই সিনিয়র বলে ওঠে, তোমার নাম ইয়াংই তো, তাই না? আগেরবার তুমিই আমার জুনিয়র ব্রাদারকে মারধর করেছিলে। শেষ পর্যন্ত তোমার সাহস কিভাবে হলো ওকে আহত করার? তুমি কি জানো না এর রিভেঞ্জ নেওয়া হয়?
তার কথা শুনে ইয়াংও বলে, দেখো ভাই, আমি খুবই লেজি টাইপের মানুষ, তাই আমি নিজে থেকে গিয়ে কাউকে অফেন্ড করি না, কিন্তু যদি কেউ আমাকে অফেন্ড করে আর আমার সঙ্গে ফাইট করে, তাহলে আমি পিছিয়ে যাওয়া লোকদের মধ্যে পড়ি না, ইটের জবাব পাথর দিয়েই দিই। এই কথা বলার পর সে ওদের দেখিয়ে দিচ্ছিল যে এখনও সে ফাইটের জন্য পুরোপুরি রেডি। তার এই অ্যাটিটিউড দেখার পর জিয়াংয়ের রাগ চরমে ওঠে। সে দাঁত কিরমির করে বলে, কতটা বদতমিজ এই ছেলেটা। ইয়াং তখন তার নতুন মুভ ট্রু ইয়াং এনার্জি ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু সে যখনই ফায়ারবল ক্রিয়েট করা শুরু করে, চেস্টে পেন হওয়ার কারণে সেটা ট্রাই করতে পারে না। এটা দেখে হুমেও অবাক হয়ে যায়। ইয়াং তার কাছে থাকা সেই ট্রু ইয়াং স্টোন বের করে দেখে। সে বুঝতে পারে তার বডি এই স্টোনের ইয়াং এনার্জি অ্যাবজর্ব করে তার শরীরের ভেতরে ইয়াং লিকুইড এনার্জি ফ্লো করা শুরু করেছে। তাই সে এই প্রসেস কন্টিনিউ রাখে, যেখানে ধীরে ধীরে তার বডি সেই স্টোনের সব ইয়াং এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছিল। ইয়াংকে এভাবে করতে দেখে সেই সিনিয়রের রক্ত টকবক করে উঠতে থাকে, কারণ তার মতে ইয়াং যদি এভাবেই এই এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, তাহলে সে স্ট্রং হয়ে ওদের কঠিন টক্কর দিতে পারবে। তাই সে তার জুনিয়র ব্রাদার চ্যাংকে বলে, তাড়াতাড়ি ওর ওপর অ্যাটাক করো। ওরা দুজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে অ্যাটাক করার জন্য। সেখানে সেই সিনিয়র একটি পাওয়ারফুল ফিস্ট মারতে যাচ্ছিল, যেটা আমাদের ইয়াংকাই নিজের আরেকটা পাওয়ারফুল ফিস্ট দিয়ে ব্লক করে নেয়। একে অপরের অ্যাটাকে হেট হয়ে তারা অনেক দূরে গিয়ে পড়ে। সেই সিনিয়রের হাত জ্বলতে শুরু করে। সে বলছিল, কি ধরনের ভয়ঙ্কর টেকনিক এটা, এই ইয়াং এনার্জি তো আমার হাতটাই পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইয়াংয়েরও হাতে কেটে গেছে। সেও ভাবতে থাকে কতটা ক্রুয়েল অ্যাটাক ছিল এটা, যদি এটা তার হাতে না লাগতো তাহলে তার চেস্টেই লাগতো। ইয়াং এসব ভাবনায় ডুবেছিল, ঠিক তখনই পেছন থেকে চ্যাং তার ওপর সোয়ার্ড দিয়ে অ্যাটাক করে বসে। অ্যাটাক করতে করতেই সে বলে, আগেরবার তোমার জন্য আমাকে সবার সামনে মাথা নত করতে হয়েছিল, এবার আমি তোমার কাছ থেকে অবশ্যই বদলা নেব। এর আগেই সে তার সোয়ার্ড ব্যবহার করে ইয়াংকে হার্ট করতে পারে, ইয়াং নিজের হাত দিয়ে আবার তার সোয়ার্ড ব্লক করে নেয়। এটা দেখে চ্যাংয়ের তো হুঁশ উড়ে যায়। সে বুঝতেই পারছিল না এই ছেলেটা কিভাবে এত স্ট্রং হতে পারে যে নিজের হাত দিয়েই আমার সোয়ার্ড ব্লক করে দিচ্ছে। এটা তো ইম্পসিবল। এতক্ষণে সে বুঝে গিয়েছিল যে ইয়াং তাকে ছেড়ে দেবে না। ইয়াং ওর থেকেও স্ট্রং, তাই সে একটা ট্রিক ব্যবহার করে বলে, তোমার পেছনে কেউ আছে। আমাদের ইয়াং পেছনে তাকাতেই সে আরেকটা ছোট নাইফ বের করে সোজা তার চেস্টের ভেতরে ঢুকিয়ে দেয়। এই ইনজুরিটা ছিল ভীষণ ডিপ, তাই ইয়াংয়ের বডি থেকে দ্রুত ব্লাড রিলিজ হতে শুরু করে। চ্যাং তখন খুশি হয়ে ভাবে, এইবার তো আমি একে মেরেই ফেলব। অন্যদিকে এতক্ষণে হুমাই পুরোপুরি প্যানিক হয়ে গিয়েছিল। ঠিক তখনই ধীরে ধীরে হঠাৎ করে ইয়াংয়ের বডি থেকে সেই স্কাল মনস্টার বেরিয়ে আসতে শুরু করে, যেটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে চ্যাংয়ের শ্বাসই আটকে যায়। সেই স্কাল মনস্টার সত্যিই ভয়ানক ছিল। সে নিজের অরিজিনাল ফর্মে এসে সবার দিকে গর্জন করতে থাকে। ইয়াংয়ের চোখের রং বদলে গিয়েছিল, যার মানে সেই স্কাল মনস্টার ইয়াংয়ের বডি দখল করে নিয়েছে। তাই সে ইয়াংয়ের এনার্জি ব্যবহার করে ইয়াং ফায়ার বল ছুড়ে দেয়, যেটা বুলেটের মতো চ্যাংয়ের ফোরহেডের ঠিক মাঝখানে ঢুকে যায়। এই অ্যাটাক এতটাই ফাস্ট ছিল যে সেখানে উপস্থিত কারও ভাবার সুযোগই হয়নি। এই অ্যাটাক চ্যাংকে হিট করার পর হুমাই ভাবছিল, কি ধরনের মেথড এটা, এত পাওয়ারফুল যে বেচারা সিনিয়র কিছুই করতে পারল না। নিজের চোখের সামনে নিজের জুনিয়রকে মরতে দেখল। নিজের কাজ শেষ করে সেই স্কাল মনস্টার আবার বডির ভেতরে ঢুকে শান্ত হয়ে যায়। হুশ ফেরার পর ইয়াং বিশ্বাসই করতে পারছিল না যে সে একটা মানুষকে মেরে ফেলেছে। এই ভাবনাতেই সে ট্রমাটাইজ হয়ে পড়ে যে তার হাতেই একজন মানুষের মৃত্যু হয়েছে। আর এই সিন দেখার পর সিনিয়রের রাগ চরমে পৌঁছে যায়। সে আমাদের ইয়াংকাইকে বলে, আমি তোকে মেরে ফেলবো হারামজাদা, তোর সাহস কি করে হলো আমার জুনিয়র ব্রাদারকে মারার। রাগে সে তার ভয়ঙ্কর এনার্জি রিলিজ করে ইয়াংকে উপর অ্যাটাক করে দেয়। ইয়াং ইনস্ট্যান্ট সেই অ্যাটাক ব্লক করলেও প্রেশার এতটাই বেশি ছিল যে সে সামলাতে পারে না। তার উপর সেই স্টোনের ইয়াং এনার্জি অ্যাবজর্ব করা আর চ্যাংকে মারার পর তার বডি ভীষণ উইক হয়ে পড়ে। সে সেখানেই পড়ে যায়। ইয়াংয়ের এই অবস্থা দেখে সিনিয়র আরও বেশি পাওয়ার নিয়ে এনার্জি রিলিজ করে এক বিধ্বংসী ফিস্ট প্রিপেয়ার করে। ইয়াং এখনও নিজেকে সামলাতে পারছিল না, তাই সিনিয়র যখন অ্যাটাক করতে এগিয়ে আসে তখন ইয়াংকে প্রোটেক্ট করতে হুমাই সামনে এসে এক জোরালো কিক দিয়ে সিনিয়রকে বুঝিয়ে দেয় যে এখন লড়াইটা তার সঙ্গে। সিনিয়র সোজাসুজি হুমাইকে ওয়ার্নিং দেয়, এই ছেলেটা আমার জুনিয়রকে মেরেছে, তাই আমি একে মারবই। এই ব্যাপারে তোমার কিছুই করার নেই, এখান থেকে সরে যাও, না হলে এরপর আমি তোমার সম্পর্কেও চিন্তা করব না। কিন্তু হুমাই একদমই পিছিয়ে যাওয়ার মেয়ে নয়। সে স্পষ্ট করে দেয় জিতুক বা হারুক ফাইট সে করবেই। সিনিয়রের রাগ আরও বাড়তে থাকে।
হুমাই দেখে ইয়াং এখনও সেই একই পজিশনে বসে আছে। সে বুঝতে পারছিল না ইয়াংয়ের কি হয়েছে। সে তাকে জাগানোর চেষ্টা করছিল। আর এই দিকে আমরা দেখি ইয়াং ভীষণ শকের মধ্যে আছে, এই ভেবে যে তার হাতে কারো প্রাণ গেছে। ঠিক তখনই তার মনে পড়ে সে এটা করেনি। যখন তার বডি ওই কাজটা করছিল সে তো জানতই না। তাই সে নিজের সোল সিতে ঢুকে চেক করে। সামনে সেই স্কাল মনস্টার। ইয়াং তাকে বলে, চেংকে আমি মারিনি। স্কাল মনস্টার জোরে জোরে হেসে বলে, হ্যাঁ, ওকে আমি মেরেছি, বহু বছর পর কাউকে মারলাম। ইয়াং বিরক্ত হয়ে বলে, তোর সাহস কিভাবে হলো আমার বডি কন্ট্রোল করে একজন ইনোসেন্টের প্রাণ নেওয়ার? স্কাল মনস্টার বলে, বাচ্চা, হয়তো ভুলে গেছিস, আমি যদি সেখানে না আসতাম আর ওই ছেলেটাকে না মারতাম, তাহলে তার ট্রিকের কারণে আজ তুই এখানে জীবিত দাঁড়িয়ে থাকতিস না। আর মনে রাখিস, তুই মরলে আমিও শেষ হয়ে যাব, আর আমি এত সহজে শেষ হওয়ার জন্য জন্মাইনি। কেউ যদি তোকে মারতে চায়, তোকে তাকেই মারতে হবে। এটাই এই ওয়ার্ল্ডের রুল। সে ইয়াংকে অফার দেয়, চাইলে বাইরে থাকা ওই সিনিয়রটাকেও আমি শেষ করে দিতে পারি, শুধু একবার অর্ডার দে। ইয়াং বলে তার কাউকে মারার কোনো ইন্টারেস্ট নেই। সে চায় স্কাল মনস্টার শান্ত হোক। কিন্তু স্কাল মনস্টার বলে, হয়তো তুই জানিস না, তুই যদি ওকে না মারিস, ও তোকে মেরে দেবে। আমি তোর আনসারের জন্য এখানে চিরকাল অপেক্ষা করতে পারি, কিন্তু তুই জানিস না বাইরে ওই মেয়েটা আর কতক্ষণ তোর জন্য অপেক্ষা করবে। ইয়াং বুঝতে পারে না, কিন্তু আমরা বুঝে যাই, কারণ দেখি হুমাই অনেকক্ষণ ধরে সিনিয়রের সঙ্গে ফাইট করে তাকে আটকে রেখেছে। নিজের মার্শাল আর্ট ব্যবহার করে তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু সিনিয়র অনেক বেশি স্ট্রং হওয়ায় সহজেই তাকে হিট করে দূরে ছিটকে দেয়। হুমাই চেঁচিয়ে ইয়াংকে বলে, হুশে ফিরে আসো, না হলে আমরা দুজনেই মরব। সিনিয়র আবার হুমাইকে ওয়ার্নিং দিতে শুরু করে, সিনিয়র সিস্টার, যদি তুমি এই ছেলেটাকে আমাকে মারতে দাও, আমি তোমাকে যেতে দেব। কিন্তু হুমাই জানত সে কতটা নোংরা। সে বলে, ওকে মারার পর তুমি আমাকেও মারবে। সিনিয়র নির্লজ্জভাবে বলে, না, আমি নয়, তোমাকে মারবে ইয়াং নিজেই। দেখো তো কত সুন্দর একটা স্টোরি তৈরি হবে, যে চ্যাং শুং নিজের আগের ফাইটের বদলা নিতে ইয়াংকে মারতে আসে, কিন্তু ইয়াংয়ের হাতেই মারা যাওয়ার পর তুমি তার রিভেঞ্জ নিতে চেষ্টা করো, কিন্তু সে তোমাকেও মেরে ফেলে। আর তারপর আমি মাসায়া হয়ে সামনে আসি আর এই এনিমিকে জান থেকে মেরে দিই। একটু ভাবো তো, যখন ব্লাডি ব্যাটল গ্যাং মানে তোমার ফাদার জানতে পারবে যে আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি, তখন সে কত খুশি হয়ে আমাকে গ্যাংয়ের নতুন লিডার বানিয়ে দেবে, নিজের জীবন বাজি রেখে তোমার জন্য রিভেঞ্জ নিতে গিয়ে। এই স্টোরি শোনার পর হোমের রক্ত যেন টকবক করে ফুটে ওঠে। সে বলে, বেশরম মানুষ, তোমার সাহস কিভাবে হলো এমন কিছু ভাবার? কিন্তু সেই সিনিয়র তখন তার উপর ভয়ঙ্কর একটা হিট দিতে যাচ্ছিল। হোম এই অ্যাটাকের জন্য রেডি ছিল না, তাই সে র্যান্ডমভাবে নিজেকে প্রোটেক্ট করতে চেষ্টা করে। ঠিক সেই সময়েই তার বডি থেকে এনার্জি রিলিজ হতে শুরু করে, আর সেই সিনিয়র অনেক দূরে গিয়ে পড়ে যায়। তখন আমরা বুঝতে পারি এটা আর কারো কাজ নয়, আমাদের ইয়াংয়েরই কাজ, যে জ্ঞান ফিরে পাওয়ার পর নিজের এনার্জি হোমের বডিতে ট্রান্সফার করতে শুরু করেছিল। ইয়াংয়ের কথাবার্তা থেকে আমরা জানতে পারি সে স্কাল মনস্টারের কথা মেনে নিয়ে তার কাছ থেকে একটু পাওয়ার বড় করেছিল। এখন সেই পাওয়ার ইউজ করতে করতে সে বলে, আমি তো শুধু সামান্য পাওয়ার নিয়েছি, তবুও আমি কতটা স্ট্রং হয়ে গেছি। ঠিক তখনই সেই সিনিয়র আমাদের ইয়াংকে মারতে এগিয়ে আসে, কিন্তু ইয়াং এক ভয়ঙ্কর পাঞ্চ মারতেই সে হাওয়ায় উড়তে থাকে, যেন কেউ ব্যাট দিয়ে বল উড়িয়ে দিয়েছে। এরপর ইয়াং নিজেও একটা শক্তিশালী লং জাম্প নিয়ে সেই সিনিয়রের কাছে পৌঁছে যায়, আর তার উপর একের পর এক জোরালো পাঞ্চেস বর্ষাতে থাকে, যার ফলে রিভেঞ্জ নেওয়ার স্বপ্ন দেখা সেই সিনিয়র লু গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ানকভাবে ইনজার্ড হয়ে যায়। ইয়াং তখন তার সামনে মৃত্যুর মতো দাঁড়িয়েছিল। সে বুঝতেই পারছিল না হঠাৎ করে সে এতটা স্ট্রং কিভাবে হয়ে গেল। ঠিক তখন ইয়াংয়ের পেছনে সেই স্কাল বানস্টারকে দেখতে পায়, আর সেটা দেখেই সে ভয়ে কাঁপতে শুরু করে। ভয়ের চোটে সে ইয়াংকে ইয়াং ব্রাদার বলে ডাকতে থাকে আর নিজের প্রাণ ভিক্ষা চায়। বসে বসেই সে কসম খেয়ে ফেলে, ইয়াং ব্রাদার, আমি কখনো তোমার সেক্সের দিকে চোখ তুলে তাকাবো না। তাকে এতটা গিরগির করতে দেখে ইয়াংয়ের মনে তার ওপর একটু দয়া হয়। সে স্কাল মনস্টারকে বলে, এখন তুমি ফিরে যেতে পারো, সিচুয়েশন এখন আন্ডার কন্ট্রোল। কিন্তু ইয়াং ফিরে যেতেই এই সাতের মানুষটা নিজের মাথা চালাতে শুরু করে। সে চ্যাং শুংয়ের ভাঙা সোর্ড তুলে নিয়ে ইয়াংয়ের ওপর অ্যাটাক করার জন্য দৌড়ে আসে। ইয়াং তখনও হোমকে জিজ্ঞেস করছিল, তুমি ঠিক আছো তো? ঠিক তখন হোমকে চমকে উঠতে দেখে সে বুঝে যায় লোকটা তার ওপর আক্রমণ করতে আসছে। ইয়াং কিছু বোঝার আগেই সেই সোর্ড সোজা তার বুকের ভেতর ঢুকে যায়। সেই সিনিয়র হাসতে হাসতে বলে, তোর কি মনে হয়েছিল এত সহজে তোকে যেতে দেব? তুই মরার ডিজার্ভ করিস। এই কথা বলেই সে সোয়ার্ডটা আরও গভীরে ঢুকিয়ে দেয়।
সিনিয়র লুয়ের এই কাজের জন্য স্কাল মনস্টার ভয়ানক রেগে গিয়ে নিজের এনার্জি রিলিজ করতে শুরু করে। তার এনার্জি এতটাই শক্তিশালী ছিল যে হোমও তার এফেক্ট অনুভব করতে থাকে। ওরা দুজনেই সেই প্রেশার সামলাতে না পেরে অনেক দূরে ছিটকে যায়। এর মধ্যেই এই নীচ মানুষটা নিজেকে বাঁচাতে হোমকে হস্টেজ বানিয়ে ফেলে। সেই ইয়াংকে হুমকি দিতে থাকে, আমি একে মেরে ফেলব। কিন্তু এখানে ইয়াংয়ের বডি তো স্কাল মনস্টারের কন্ট্রোলের মধ্যে, যে তার কথা শোনে না, বরং নিজের এনার্জি আরও বেশি হাই করে তোলে। এর ফলে তার কোনো অ্যাটাক ছাড়াই শুধুমাত্র তার এনার্জির চাপে ওরা দুজনেই পাহাড় থেকে নিচে পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে সেই লোকটার সঙ্গে হোমও যেন পাহাড় থেকে নিচে পড়ে যেতে যাচ্ছিল, তার আগেই ইয়াং হুঁশে এসে দৌড়ে গিয়ে তার হাত শক্ত করে ধরে ফেলে। অন্যদিকে সেই সিনিয়র পাহাড় থেকে পড়ে গিয়েই সম্পূর্ণভাবে উধাও হয়ে যায়, তার কোনো নাম নিশান পর্যন্ত থাকে না। ইয়াং হোমকে বাঁচিয়ে ফেলে। সে তাকে জিজ্ঞেস করে কোথাও কি আঘাত লেগেছে। হোম মাথা নেড়ে বলে, না, আমি একদম ঠিক আছি। কিন্তু হঠাৎ করেই হোম নোটিস করে যে ইয়াংয়ের বডি ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে সে আনকনশাস হয়ে তার কোলে ঢলে পড়ে। প্রথমে হোম তাকে ডাকাডাকি করে, অনেক চেষ্টা করে জাগাতে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে বুঝে যায় নিজের বডি থেকে এক্সট্রিম অ্যামাউন্টে এনার্জি রিলিজ করার কারণেই এখন ইয়াং পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। তাই সে তাকে কিছুক্ষণ নিজের কোলে রেস্ট করতে দেয়। ইয়াংকে বাকি সব ডেঞ্জার থেকে প্রোটেক্ট করার জন্যে হোম তাকে একটা সেফ প্লেসে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ইয়াং অচেতন অবস্থাতেই চেইনের সঙ্গে ঘটে যাওয়া সেই ইনসিডেন্টের কথা ভাবতে ভাবতে হঠাৎ জ্ঞান ফিরে পায়। এখনও তার ভীষণ আফসোস হচ্ছিল যে তার হাতেই দুজন মানুষের মৃত্যু হয়েছে, যাদের সে একদমই মারতে চায়নি। হুঁশে আসার পর সে চারদিকে হোমকে খুঁজতে শুরু করে। তার মনে হয় হোম হয়তো কোনো ট্রাবলে পড়ে গেছে। কিন্তু অন্যদিকে আমরা হোমকে দেখি যে এই ভয়ঙ্কর ফাইটের পর নিজেকে রিফ্রেশ করার জন্য স্নান করছিল। ঠিক তখনই তাকে খুঁজতে খুঁজতে ইয়াং সেখানে পৌঁছে যায়। দুজনেই একে অপরকে দেখে ভীষণভাবে লজ্জা পেয়ে যায়। এখানে ইয়াং ভীষণ নার্ভাস হয়ে বলে ওঠে, আমার উন্ড পরিষ্কার করেছিলে, সেটা কি তুমি ছিলে? এই কথায় হোম কিছু বলে না, শুধু লজ্জায় মাথা নামিয়ে ফেলে। এরপর ইয়াং নিজের রেসপন্সিবিলিটি নিয়ে বলে, আমি ওসব ইচ্ছে করে করিনি, মানে তার সেক্টের দুজন মানুষকে মেরে ফেলা। হোম নিজেকে সামলে বলে, আমাদের জন্য ভালো হবে যদি আমরা এই বিষয়টা এখানেই ছেড়ে দিই। এমনিতেও তারা পানির নদীর স্রোতের সঙ্গে কোথাও না কোথাও ভেসে চলে গেছে। যতদিনে কেউ জানতে পারবে ততদিনে তাদের বডিজ আশেপাশে আর থাকবে না। এটা শুনে ইয়াংয়ের মন ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু হোং বলে, কেউ যদি আমাকে জিজ্ঞেসও করে, আমি বলবো তারা দুজন নিজেরা ফাইট করতে করতে ক্লিফ থেকে নিচে পড়ে গেছে, আর তাদের লড়াই দেখে আমি পালিয়ে এসেছি, কারণ তারা আমার পেছনে লেগেছিল। তার এসব কথা শুনে ইয়াং বুঝে যায় হোং কতটা চতুরভাবে মিথ্যে বলতে পারে। এর মানে এমন সিচুয়েশন তার সামনে বহুবার এসেছে। তার খুব খারাপ লাগছিল যে এখন তার কারণেই হোংকে এসব একা হ্যান্ডেল করতে হবে। এখানে হোং বলে, আমারও এসবের পার্ট হতে ভালো লাগে না, কিন্তু সেই ফ্যামিলির ডটার হওয়ার কারণে এখন এই ম্যাটার শুধু আমার একার, তাই তুমি যতটা পারো এদের থেকে দূরে থাকাই ভালো। ইয়াংকে এত চিন্তিত দেখে হোং আবার বলে, আমাকে গ্যাংয়ে রাখার একমাত্র রিজন ছিল আমি সুন্দর ছিলাম আর এল্ডারের মেয়ে ছিলাম। কিছু মানুষ আমার পাওয়ার আর পজিশন দেখে আমাকে ঘৃণা করত, আবার কিছু লোক আড়ালে আমাকে অপমান করত। আমি সবসময় এমন মানুষদের মাঝেই থেকেছি যাদের আমার থেকে কোনো না কোনো প্রয়োজন ছিল, কিন্তু তুমি ছিলে প্রথম মানুষ যে সেলফলেসলি নিজের জীবন বাজি রেখে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিলে। এই কথা বলতে বলতেই সে তার খুব কাছে চলে আসে। বেচারা ইয়াং কাঙ্গাই ভীষণ নার্ভাস হয়ে বলে ওঠে, এটা এমনিই হয়ে গেছে। এটা শুনে হোংয়ের মন খারাপ হয়ে যায় যে ইয়াং নাকি একদম স্বাভাবিকভাবেই তাকে বাঁচিয়েছিল। ইয়াং তার রিয়াকশন দেখে আরও বেশি অস্থির হয়ে যায়। সে বুঝতেই পারে না সে এমন কি বলে ফেলল, কিন্তু হোং বলে, আমিও এসব কথা এমনিই বলে ফেলেছি, মাইন্ড করো না। আর আজকের পরে আমাদের সঙ্গে যা কিছু হয়েছে সেটা আমরা বাইরে কাউকে বলবো না, আর আজকের পরে আমি আর কখনো তোমার পিছু নেব না। আমাদের জার্নি এখানেই শেষ। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। মনে মনে সে আশা করেছিল ইয়াং তাকে থামাবে, কিন্তু ইয়াং তাকে চাইলেও থামাতে পারে না, কারণ সে জানত এই সিদ্ধান্তটা হোং আর তার দুজনের জন্যই সবচেয়ে ভালো। অলদো সে এমন স্যাডভাবে চলে যাওয়ায় ইয়াং ভীষণভাবে মন খারাপ করে বসেছিল। মুখটা একদম ঝুলিয়ে বাড়ি ফিরতেই সে দেখে তার লাঠিটা নেই। সঙ্গে সঙ্গে তার মনে হয় তার ঘরে কি তবে চোর ঢুকেছে। ভালো করে চারদিক চেক করে, এমনকি নিজের বিছানাটাও দেখে যে সেখানে সিনিয়র সিস্টার নেই। তখন সে আরও বেশি চিন্তায় পড়ে যায়। ঠিক সেই সময় পেছন থেকে কারোর নড়াচড়া শব্দ পেতেই সে ঘুরে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর কিক মেরে বসে। কিন্তু এটা আর কেউ নয়, ইউনিয়ানই ছিল, যে ইয়াংকে থামিয়ে বলে, আরে ভাই কি করছো? ইয়াং জিজ্ঞেস করে, আমার ঝাড়ু তোমাদের কাছে কেন?
তখন ওরা হেসে বলে, আমরা তো তোমার হেল্প করে দিয়েছি, পুরো ফ্লোর পরিষ্কার করে দিয়েছি, এখন তোমার শুধু একটাই কাজ, সেটা হলো ভালো করে প্র্যাকটিস করা। তুমি তো আমাদের সিনিয়র ব্রাদার সুমুকে হেল্প করেছিলে চেংকংকে ভালো করে পেটানোর পর, তাই তোমাকে আরও স্ট্রং হতে হবে। এটাকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা হেল্প হিসেবেই ধরে নাও। ইয়াং ওদের এই আন্তরিকতায় বসিয়ে জল খাওয়াতে যাচ্ছিল, কিন্তু ওরা বলে, আমাদের একদম টাইম নেই, আমাদেরও প্র্যাকটিস করতে হবে। সিনিয়র ব্রাদার সমু জোরে সোরে প্র্যাকটিস করছে, আর তোমাকেও খুব হার্ডওয়ার্ক করতে হবে। এই কথা বলে ওরা সবাই চলে যায়। ওরা চলে যাওয়ার পর ইয়াং শুধু এটুকুই ভাবে, এখন তার হাতে শুধু পরিশ্রম করার সময় আছে, আর সে এই সময়টা পুরোপুরি ইউজ করবে। তাই সে দ্রুত চলে যায় সেই ড্রাগন ভ্যালির দিকে, যেখানে এক্সট্রিম অ্যামাউন্টে ইয়াং এনার্জি ভরপুর। ইয়াং ঠিক করে ফেলে বন্ধুদের এই হেল্পের বদলে সে এই সময়টা পুরোপুরি ইউজ করে কাল্টিভেশন করবে। ক্লিফের পাশে বসে সে ভাবছিল, ড্রাগন ভ্যালির কাছে বসে কাল্টিভেট করা ভীষণ কঠিন, কারণ এখানকার ইয়াং এনার্জি তার বডিকে খুব দ্রুত হিট আপ করে ফেলে, কিন্তু একই সঙ্গে এই এনার্জি এতটাই বুস্টিং যে তার পাওয়ার একবারেই কয়েক গুণ বেড়ে যায়। ভালো রেজাল্টের জন্য সে এই কষ্ট সহ্য করতেও রাজি। প্র্যাকটিস করতে করতেই তার বডি থেকে তীব্র ইয়াং এনার্জি বেরোতে শুরু করে। এই পাওয়ার অনুভব করতেই হঠাৎ ইয়াংয়ের মনে ভয়ঙ্কর সব চিন্তা ভিড় করতে থাকে। স্কাল মনস্টার তার বডি থেকে বেরিয়ে এসে তার চারপাশে ঘুরতে থাকে, যেন তাকে উস্কাচ্ছে, গিয়ে কাউকে মেরে ফেলতে বলছে। ইয়াং চিৎকার করে তাকে দূরে সরিয়ে বলে, এবার আর আমি কারও প্রাণ নেব না। হয়তো সে এখনও সেই ইনসিডেন্টের ট্রমা থেকে পুরোপুরি বেরোতে পারেনি। ফাইট করা এক জিনিস, কিন্তু কাউকে মেরে ফেলা একেবারে আলাদা ব্যাপার। ইয়াংকাই এমন মানুষ যে ইন্টেনশনালভাবে কাউকে হার্ট করবে না, যতক্ষণ না সামনে থাকা লোকটা তাকে এক্সট্রিম লেভেলে পুশ করে দেয়। কিন্তু তবুও সে কাউকে মেরে ফেলার কথা ভাবতেও পারে না। নিজের হাতে দুজন মানুষের রক্ত ঝরার কথা মনে হতেই তার মাথা এলোমেলো হয়ে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝে যায় এটা আর কিছু নয়, ওই হার্বসের প্রভাব, যেগুলোর স্মেল সে নিচ্ছিল। সম্ভবত ওই পয়জনের এফেক্ট এতটাই স্ট্রং যে ইয়াংকায়ের বডি তার হিডেন ইমোশনস আর ভয়কে বাইরে নিয়ে আসছে। সে ডিসাইড করে এখন আর এসবের দিকে ফোকাস করবে না, তার পুরো ফোকাস থাকবে শুধু তার বডি এর কোরের ওপর, যাতে তার মাইন্ড একদমই ডাইভার্ট না হয়। এই সিদ্ধান্ত নিয়েই সে আবার কাল্টিভেশন শুরু করে দেয়। এবারও তার ফোকাস করতে ভীষণ সমস্যা হচ্ছিল, কিন্তু কোনো রকমে যখন সে নিজের ফোকাস কনফার্ম করতে পারল, তখন তার বডি আরও দ্রুত গতিতে ইয়াং এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করল। অল্প সময় কাল্টিভেশন করার পরই সে রিয়েলাইজ করল যে এই ইনসেন বার্নার আসলে তার বডির স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্পশন স্পিড ক্রমাগত ইনক্রিজ করছে, যা আগের তুলনায় প্রায় 20% বেশি অ্যাবজর্পশন স্পিড ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। আর সে এখানে বসে যে নিউ টেকনিক শিখেছিল ফায়ার বল তৈরি করার, সেটাও এখন ধীরে ধীরে আরও ইনক্রিজ হতে শুরু করেছে। মানে এখন তার অ্যাটাকস আরও বেশি পাওয়ারফুল আর ইফেক্টিভ হবে। এই কথা বলার পর সে নিজের কাছে থাকা আরও অনেকগুলো লগস বের করে নিল, যাতে সে অন্য রেসিপিস ট্রাই করতে পারে। এই রেসিপিসগুলো তার জন্য ভীষণ ইফেক্টিভ ছিল, তাই সে নিজের সামনে স্পিরিচুয়াল ফার্নেস রেখে কাল্টিভেশন শুরু করল। সে জানত এই রেসিপি লং টার্মে তার বডিকে অনেক বেশি স্ট্রং করে তুলবে। কাল্টিভেশন করতে করতে ইয়াংয়ের মনে হলো যেন তার বডি থেকে সামান্য এনার্জি কোথাও হারিয়ে গেছে, ঠিক যেন সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়া হয়েছে। যদিও এনার্জিটা খুবই অল্প ছিল, তবুও এর মিসিং হওয়াটা ইয়াং স্পষ্টভাবে টের পেয়েছিল। নিজের বডি ভালো করে স্ক্যান করার পর সে বুঝতে পারল এর পেছনে আর কেউ নয়, সেই স্টোনটাই দায়ী যেটা সে সঙ্গে করে এনেছিল। এই স্টোনের পাওয়ার অবজর্ব করার পর সে বুঝল এটা আসলে এক ধরনের ট্রি সিড, যা তার সামান্য এনার্জি অবজর্ব করার পর এখন একটি প্লান্ট হয়ে ওঠার জন্য প্রস্তুত। ইয়াং এই ইয়াং সিডটাকে দেখে বুঝে গেল এখান থেকে ভবিষ্যতে খুব পাওয়ারফুল ইয়াং ফ্রুট বেরোবে, যেটা খেলে হয়তো তার কাল্টিভেশন আগের থেকেও বেশি ইমপ্রুভ হয়ে যাবে। তাই সে একটা গর্ত খুঁড়ে সেখানে সেই সিডটা পুঁতে দিল, যাতে সেখান থেকে গাছ বেরিয়ে আসে। এটা করার পর সে সময় মতো নিজের কাজ থামিয়ে দিল। মাত্র কয়েকদিনের মধ্যে সেই সিড থেকে একটি ছোট্ট প্ল্যান্ট বেরিয়ে এলো। এখানে আমরা ইয়াংকে দেখি যে নিজের সাবঅর্ডিনেটসদের সঙ্গে প্র্যাকটিস করতে করতে আগের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠছে।
আগে ইয়াংকাই এমন ছিল যে সবার কাছে মার খেয়ে নিজের পয়েন্ট হারাতো। এখন সে স্টুডেন্টসদের চ্যালেঞ্জ করে এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে কেউই তার সামনে টিকতে পারে না। দিন পেরোয়, সপ্তাহ পেরোয়, আর মাসও কেটে যায়। ইয়াংকাই প্র্যাকটিস করতে করতে প্রায় পাগল হয়ে উঠেছিল। এখন আর লোকেরা তাকে ইউজলেস ইয়াংকাই বলে ডাকে না, বরং সবাই তাকে পাওয়ারফুল সিনিয়র কাই নামে চেনে। তার ফাইটিং স্কিলস এতটাই ইমপ্রুভ হয়েছে যে তার সামনে দাঁড়ানো ওপোনেন্টের হার নিশ্চিত। তাই আগে যে ডিসাইপলসরা প্রতি সপ্তাহে তাকে চ্যালেঞ্জ করত, এখন তারা তাকে চ্যালেঞ্জ করতেই ভয় পায়। ইয়াংকাই প্রায় তার সেক্টে থাকা প্রায় সব ডিসাইপলসদের সঙ্গে ফাইট করে চ্যালেঞ্জ দিয়ে সবাইকে হারিয়ে দিয়েছিল। এরই মধ্যে সময় গড়াতে থাকে, আর সেই যে প্ল্যান্টটা লাগিয়েছিল সেটাতে ফ্রুটস আসতে শুরু করে। একই সঙ্গে আমরা লিংজে প্যাভিলিয়নে কয়েকজন স্টুডেন্টসকে একে অপরের সঙ্গে প্র্যাকটিস করতে দেখি। তারা কথা বলছিল, তোমরা কি জানো ইয়াংকাই নামের সেই সিনিয়র এখন কতটা স্ট্রং হয়ে গেছে? এই দিনগুলোতে তো সে এমন পাগল হয়ে গেছে যে সব বডি টেম্পারিং ইয়াং ডিসাইপলসদের এক এক করে চ্যালেঞ্জ করে ফাইটে হারিয়ে দিচ্ছে। নিজের সাথীকে এই কথা বলতে বলতে সে লক্ষ্য করল তার বন্ধুটা তেমন চমকে উঠছে না বা এই টপিক নিয়ে খুব একটা কথা বলছে না। তাই তার কাছে গিয়ে সে বলল, ভাই, তুমি কি এর মধ্যেই ইয়াং সিনিয়রের সঙ্গে ফাইট করে ফেলেছ নাকি? সে কিছু বোঝানোর আগেই যে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না, না হলে ভীষণ মার খাবে, তার আগেই ইয়াং এসে তার সামনে দাঁড়িয়ে খুব পোলাইটলি তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করল। বেচারা সেই ডিসাইপল চাইলেও না করতে পারল না, আর শেষমেশ ইয়াংকাইয়ের হাতে মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ইয়াংকাইয়ের হাতে মার খাবার পর সে তো জোরে জোরে কাঁদতেই শুরু করে দিল। পাশে থাকা তার সাথী তাকে কনসোল করতে করতে বলল, চিন্তা করো না, এটা তেমন শেমফুল কিছু না। আমি যখন ওনার সঙ্গে ফাইট করেছিলাম তখন উনি আমার অবস্থায় এর থেকেও খারাপ করে দিয়েছিলেন। তোমার কন্ডিশন তো তারপরেও অনেক ভালো। দূর থেকেই ইয়াংকাইয়ের ফাইট সিনিয়র জিয়া নোটিস করেছিলেন। তিনি যখন দেখলেন যে ইয়াংকাই এখন আর শিশুদের নিজে চ্যালেঞ্জ করে তাদের কাছে হারে না, বরং উল্টো তাদের হারিয়ে দিচ্ছে, তখন তিনি ভীষণ খুশি হলেন। তিনি বললেন, ব্যাক টু ব্যাক 147টা ম্যাচ হারার পর একজন ট্রায়াল ডিসাইপল হয়ে সেক্টরের বাইরে পড়ে থাকা থেকে আজ এখানে পৌঁছনো, তুমি সত্যিই নিজেকে ভীষণভাবে ট্রান্সফর্ম করেছ। তোমার এই ট্রান্সফরমেশন দেখে আমি খুবই খুশি। সত্যি বলতে তোমার প্রগ্রেস দেখে আমার খুব ভালো লাগছে। আমি চাই তুমি তোমার কাল্টিভেশন এতটাই হাই লেভেলে নিয়ে যাও যে তুমি এই সেক্টর অফিশিয়াল ডিসাইপল হয়ে যেতে পারো, কারণ তোমার হার্ডওয়ার্ক আর এফর্ট এই পজিশনটা পুরোপুরি ডিজার্ভ করে। সিনিয়র সিস্টার জিয়ার চোখে এমন একটা ভাব ছিল যেন তিনি সত্যিই চান ইয়াংকাই আরও অনেক পাওয়ারফুল হয়ে উঠুক। ইয়াংকাইয়ের কথাবার্তা থেকে বোঝা যায় এই ফ্রুট পুরোপুরি গ্রো হতে প্রায় 2 মাস লেগেছে। সে বলে, এখন এটা খেয়ে দেখতে হবে এই ফ্রুটের ভেতরে সত্যি এক্সট্রিম লেভেলের লিকুইড ইয়াং এনার্জি আছে কিনা। এই কথা ভাবতেই সে দ্রুত সেই ফ্রুটটা খেয়ে ফেলে। ইয়াংয়ের বডি টেম্পারিং রেলম ইতিমধ্যেই 8th লেভেলে পৌঁছে গিয়েছিল। এখন আর মাত্র একবার কাল্টিভেশন করলেই সে ব্রেক থ্রু করতে পারবে। তাই ফ্রুট খেতে খেতেই সে কাল্টিভেশন কন্টিনিউ করে। এই ফ্রুটের কারণে তার বডির ভেতরে লিকুইড ইয়াং এনার্জি ভীষণ পরিমাণে জমে যায়, যার ফলে তার মেরিডিয়ান্স পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যেতে লাগল। ইয়াং এনার্জি পুরোপুরি ফায়ার নেচারের, তাই সহজেই বোঝা যায় যে এখন ইয়াংয়ের শিরা উপশিরার ভেতর দিয়ে যেন আগুন বয়ে চলেছে। এর ফলে সে অসহ্য পেইন অনুভব করছিল, কিন্তু এই আনবেয়ারেবল পেইন সহ্য করেও সে কাল্টিভেশন থামায় না, বরং আরও হাই লেভেলে ইনক্রিজ করে দেয়। এখন তার মনে হচ্ছিল যেন কেউ তার বডি তুলে নিয়ে গিয়ে সরাসরি লাভার নদীতে ছুঁড়ে ফেলেছে। কিন্তু এরপরই সে নিজের বডি থেকে এক্সট্রিম অ্যামাউন্টের এনার্জি রিলিজ করে দেখিয়ে দেয় যে সে 9th লেভেল কাল্টিভেট করে ব্রেক থ্রু করে ফেলেছে। তার বডি থেকে বের হওয়া এনার্জির কারণে আশেপাশে থাকা সব ফ্লাওয়ার্স বাতাসে উড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তার অরার ইফেক্টও অনেকটা ইনক্রিজ হয়ে গিয়েছিল। কাল্টিভেশন আর ব্রেক থ্রু করার পর ইয়াংকাই ভীষণ খুশি ছিল, কিন্তু একটু পরেই তার মন খারাপ হয়ে যায়, কারণ এই ফায়ার রিলিজের পর সে আর নিজের বডির ভেতরে সেই ইয়াং লিকুইড অনুভব করতে পারছিল না। তাহলে কি তার বডি পুরোপুরি সেই ইয়াং লিকুইড অবজর্ব করে নিয়েছে? যদি তাই হয়, তাহলে এই ধরনের ইয়াং ট্রেজার্স পেতে হলে তাকে আবার মার্কেটে যেতে হবে। কিন্তু এই চিন্তাতেই সে দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে তো টাকা নেই, সে আবার কোথা থেকে আনবে? হঠাৎ তার মাথায় আলো জ্বলে ওঠে। সে ভাবে ট্রেজার্স তো পাওয়া সম্ভব নয়, কিন্তু যেসব স্টোনস অবজর্ব হয়ে যাওয়ার পর সিড রেখে দেয় সেগুলো তো লোকেরা ফেলে দেয়, কারণ তাদের কাছে এগুলো ইউজলেস। তাহলে আমি সিডগুলোর ব্যাপারে খোঁজ নিতে পারি। এর পরের সিনে আমরা তাকে মার্কেটে দেখি, যেখানে সে আগের সেই শপকিপারকে জিজ্ঞেস করছে তার কাছে স্যাং ইয়াং ফ্রুটের সিডস আছে কিনা।
শপকিপার বলে, হ্যাঁ, স্যাংয়াং ফ্রুটের সিডস খুবই কমন, তাই সাধারণত অনেক পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মাত্র একটা আছে। ইয়াং জিজ্ঞেস করে, বাকিগুলো কোথায় গেল? শপকিপার জানায়, ব্ল্যাডি গ্যাং মাইনিং এরিয়ার কিছু ব্রাদার্স ওগুলো নিয়ে গেছে। এমনকি আমাদের কোর ডিসাইপলসদেরও মাইনিং এরিয়াতে যাওয়া অ্যালাউ না, কিন্তু তাও জানি না কিভাবে ওই ডিসাইপলসরা খুব সহজেই সেখানে ঢুকে পড়ে। তাই যখন আমাদের ডিসাইপলসদেরই যাওয়া নিষেধ, তখন তুমি তো একেবারেই আউটসাইডার, তোমাকে তো কেউ ঢুকতেই দেবে না। ইয়াং তখন জিজ্ঞেস করে, মাইনিং এরিয়া কবে ওপেন হবে, আর যারা ভেতরে গেছে তারা কবে ফিরবে? আমার আন্দাজে অন্তত 1 মাস না হলে 2 মাস অপেক্ষা করতে হবে। আপনি কি একবার আমাকে মাইনিং এরিয়াতে ঢুকতে দিতে পারেন? আমার শুধু সিডস কিনতে হবে, আর কিচ্ছু না। যদিও এই সিডস সাধারণত ইউজলেস, তবু আমি এর জন্য পে করব। ইয়াংয়ের কথা শুনে শপকিপার আফসোসের সঙ্গে বলে, ব্রাদার, আমি তোমাকে এতে হেল্প করতে পারবো না। আমি শুধু একজন গ্যাং মেম্বার, লিডার নই। তবে হ্যাঁ, যদি কেউ তোমাকে হেল্প করতে পারে তাহলে সেই লেডিটাই, যার সঙ্গে তুমি লাস্ট টাইম এসেছিলে। মাইনিং এরিয়াতে তার যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, তুমি চাইলে তাকে সঙ্গে নিতে পারো। হিউমের কথা শুনে ইয়াংয়ের শরীর ঘেমে যায়। সে বলে, আমার আর ওর রিলেশনশিপ ভালো না, সে কেনই বা আমাকে হেল্প করবে? শপকিপার এটা শুনে জোরে হেসে বলে, হতে পারে তুমি ঠিক বলছো, কিন্তু তোমার ভাগ্য এতটাই ভালো যে ওই লেডির বাড়ি আমাদের শপের ঠিক সামনে। হিউমের বাড়ির দিকে তাকিয়ে ইয়াংকাই শুধু এটুকুই ভাবছিল, লাস্ট টাইম সে যেভাবে তার সঙ্গে বিহেভ করে তাকে তাড়িয়ে দিয়েছিল, তাতে সে মনে করে না যে সে আবার তাকে দেখতে চাইবে। উপরন্তু সে পরিষ্কার দেখেছিল তার কথায় হিউমি কতটা হার্ট হয়েছিল। এমন অবস্থায় সামনে গিয়ে হেল্প চাইলে সে নিশ্চয়ই ভাববে ইয়াং কতটা সেলফিশ, নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করতে চাইছে। তাহলে সে কিভাবে হেল্প চাইবে? এই সব ভাবতে ভাবতেই সে নিজের মাথার ভেতর দুশ্চিন্তার ঘোড়া ছুটিয়ে চলছিল। শেষমেশ না চাইলেও অনেক সাহস জোগাড় করে সে হিউমের বাড়ির সামনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে খুব রেসপেক্টফুলি তাকে ডাকতে থাকে। ভেতরের সিনে আমরা হিউমেকে দেখি যে তার সিস্টারের সঙ্গে বসে ড্রিঙ্ক এনজয় করছিল। তার সিস্টার ইয়াংকাইয়ের কণ্ঠস্বর শোনার পর নিজের সিস্টারকে জিজ্ঞেস করে, এটাই কি সেই ছেলে যার কথা তুমি আমাকে বলেছিলে? তুমি তো বলেছিলে সে নাকি মেয়েদের দিকেও তাকায় না, তাহলে কেন আমার কাছে তোমার কথাগুলো মিথ্যে মনে হচ্ছে? মনে হচ্ছে হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি 1 নম্বরের থার্কি, ঠিক অন্য সব পুরুষের মতো। এই কথা শোনার পর হিউমি নিজের সিস্টারের উপর ভীষণ রেগে যায়। সে বলে, ইয়াংকাঙ্গাই মোটেও তেমন না যেমনটা তুমি ভাবছ। তার সিস্টার পাল্টা প্রশ্ন করে, তাহলে এত সকালে সে এখানে কি করছে? এই প্রশ্নের উত্তর হিউমের কাছেও ছিল না। একটু কনফিউজড হয়ে সে বলে, হয়তো সে কোনো জরুরি কাজেই এসেছে, অথবা সেদিনের জন্য ক্ষমা চাইতে। এই কথাটা বলতে গিয়ে সে নিজেও লজ্জা পেয়ে যাচ্ছিল, কারণ এই ব্যাপারটা সে তার সিস্টারকে ডিটেলে বলেনি। এই কথা বলার পর হুমাই বাইরে গিয়ে ইয়াং কাঙ্গাইকে রিসিভ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ইয়াংকায়ের কথার জবাব তার সিস্টারই দিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা ইয়াংকায়ের কাছে অদ্ভুতভাবে হুমায়ের কণ্ঠস্বরটা বদলে যাওয়া মনে হচ্ছিল। তবুও সে সেটা ইগনোর করে বলে, আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারি? এরপর আবার ভেতরের সিন দেখানো হয়, যেখানে হুমায়ের সিস্টার তাকে বলে, এই ছেলেটাকে নিয়ে আমি তোমার সঙ্গে একটা শর্ত রাখতে চাই। যদি এটা হিপোক্রেট হয় তাহলে তুমি আমাকে ক্রুয়েল হতে আটকাবে না। হুমাই এই শর্তে একেবারেই রাজি ছিল না, কারণ সে জানত তার সিস্টার কতটা ডেঞ্জারাস, কিন্তু তাকে কিছু বলার সুযোগই দেওয়া হয়নি। তার সিস্টার তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়, আর নিজেই বেরিয়ে যায় ইয়াং কাঙ্গাইকে রিসিভ করতে, যে জবাব না পেয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এখানে জানা যায় হুমায়ের সিস্টার দেখতে একেবারে তার মতোই, সম্ভবত তারা টুইন্স। সে ইয়াংকাইকে বলে, দাঁড়াও, আমি তো তোমার সঙ্গে দেখা করতেই আসছিলাম, চলো ভেতরে গিয়ে কথা বলি। হুমায়ের সিস্টারকে দেখেই ইয়াংকাই প্রথম নজরেই বুঝে যায় কিছু একটা গড়বড় আছে। তার অরা ভীষণ অদ্ভুত লাগছিল, তবুও সে তার পেছনে পেছনে ঘরের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই সেই সিস্টার দরজা বন্ধ করে দেয়। ইয়াংকাঙ্গাই বলে, আমি প্রায় 10 দিন তোমার সঙ্গে দেখা করিনি, মনে হচ্ছে তুমি ব্রেক থ্রু করে ফেলেছ, তোমার কাল্টিভেশন অনেক হাই লাগছে। এটা শুনে সে বলে, তুমি নোটিস করে ফেলেছ, তার মানে তুমি বেশ মন দিয়ে অবজার্ভ করো। এই কথা শুনে ইয়াংকাই ভীষণ লজ্জা পেয়ে যায়। এরপর সে দ্রুত নিজের কথা বলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে চাচ্ছিল। সে বলতে শুরু করে, আসলে আমি এখানে তোমার কাছে হেল্প নিতে এসেছি। কিন্তু হুমায়ের সিস্টার তার কথা শুনতেই চায় না। সে বলে, আগে আরাম করে বসে চা এনজয় করো, কারো বাড়িতে গেস্ট হয়ে এসে এত তাড়াহুড়ো করতে নেই। এই কথা বলে সে নিজেই তাকে টি সার্ভ করতে শুরু করে। না চাইলেও ইয়াংকে সেখানে বসে সেই টি এনজয় করতে হয়। কথা বলতে বলতে হুমের সিস্টার তার খুব কাছাকাছি চলে আসে এবং তাকে সিডিউস করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইয়াং যে কতটা সিম্পল ছেলে সেটা তো জানা কথাই। সে নিজেকে সরিয়ে নেয়। এরপর হুমের সিস্টার চা নিয়ে ডিটেল জানতে চায়,
আর আমাদের হিরো তো চুমুক দিতেই বলে ফেলে এতে কোন কোন আর্বস ব্যবহার করা হয়েছে। এটা দেখে সে বলে, দেখছি চা সম্পর্কে তুমি বেশ ডিটেল জানো। এতে ইয়াং বুঝতেই পারছিল না কি বলা উচিত আর কি না, কারণ মেয়েটা তার প্রতিটা কথাতে এমন ভঙ্গি করছিল যেন সে তাকে টিজ করছে। হুমের সিস্টার সামনে এসে বলে, আচ্ছা একটা কথা বলো তো, এই চা বেশি ভালো না আমি? এই কথা বলতে বলতে সে ভীষণ ফ্লার্টিং ভঙ্গিতে তাকে টেনে নিয়ে দেয়ালের সঙ্গে ঠেসে দেয়। বেচারা ইয়াং ভীত একটা মেয়ের মতো দাঁড়িয়ে থাকে। কি উত্তর দেবে বুঝতে না পেরে শেষমেশ বলে, চাটাই ভালো ছিল। তারপর একটু ভেবে মনে হলো সে তো হুমেকে ইনসাল্ট করে ফেলেছে, তাই সে তাড়াতাড়ি বলে, মানে মানুষও ভালোই হয়। এই কথা শোনার পর সে আরও বেশি করে তাকে সিডিউস করতে করতে বলে, আচ্ছা বলো তো তুমি এখানে আসলে কি করতে এসেছো? ইয়াং একেবারে সোজা সাপটা উত্তর দেয়, আমি সিড নেওয়ার জন্য তোমার হেল্প নিতে এসেছি। হিউমের সিস্টার বলে, ইয়াং সিড হয়তো আমার কাছেই আছে, আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। এই কথা বলে দুলতে দুলতে সে নিজের বেডের দিকে চলে যায়। বেচারা ইয়াং, যে ইতিমধ্যেই তার আচরণে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তার হাঁটার ভঙ্গি দেখে বলে, ও তো আগে এমনভাবে হাঁটত না। তার কাছে বিষয়টা খুবই স্ট্রেঞ্জ লাগছিল, তাই সে কিছুক্ষণের জন্য মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু হঠাৎ সে শুনতে পায় হুমেই চিৎকার করছে। মনে করে হয়তো ওর কোনো বিপদ হয়েছে, এই ভেবে এগিয়ে যেতেই সেই মেয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাকে নিয়ে সোজা বেডের ওপর। আমাদের সোজা সাপটা ভদ্র ইয়াং কিছু বোঝার আগেই সব ঘটে যায়। হুমেই তার ওপর শুয়ে পড়েছিল। তবু সে চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি চিৎকার করছিলে গেল? সে বলে, আমি একটা পোকা দেখেছি। ইয়াং জিজ্ঞেস করে, কোথায়? সে ইশারা করে তার পোষা পিঁপড়েটার দিকে, যেটা সত্যিই নর্মাল সাইজের থেকে অনেক বড় ছিল। ইয়াংকাই এক মুহূর্ত না ভেবে সেটাকে মেরে ফেলে বলে, নাও তোমার পোকা মরে গেছে, এখন তুমি তোমার কাজ করো। এত কিছুর পরও মেয়েটা তার ওপর থেকেই নামেনি। বেচারা শুয়ে শুয়ে ভাবতে থাকে, যদি কেউ তাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে সে চোখের জলে নদীতে স্নান করলেও কেউ বিশ্বাস করবে না যে সে নির্দোষ। তাই সে নিজেই তাকে সরিয়ে দিয়ে বলে, এখন এখানে আর কোনো পিঁপড়ে নেই। ইয়াংকাই আবারও তাকে ঝটকা দিয়ে দূরে সরিয়ে দেয়। এটা দেখে সে মনে মনে ভাবে, এই ছেলেটা আমার সুযোগ নিচ্ছে না কেন? তারপর একটা কোল্ড স্মাইল দিয়ে বলে, আমার পোষা পিঁপড়েটা তো নিজের জীবন স্যাক্রিফাইস করল, আমি কি তার স্যাক্রিফাইস এভাবে নষ্ট হতে দেব? তাছাড়া আমার তো এখনও অনেক কিছু করার আছে। দেখি তুমি আর কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারো, তোমার আসল চেহারা আমি ঠিক দেখেই ছাড়ব। এই কথা বলে সে নাটক করে হোঁচটকে মেঝেতে পড়ে যায়। ইয়াং জিজ্ঞেস করে, কি হলো? সে বলে, আমার পায়ে আঘাত লেগেছে, তুমি কি একবার দেখে দিতে পারো? এর জন্য আমি দাঁড়াতেও পারছি না। ইয়াং তাড়াতাড়ি তার পা চেক করে বলে, এখানে সোয়েলিং হয়েছে, হয়তো কেয়ারলেসভাবে হাঁটার সময় কোথাও আঘাত পেয়েছো। এটা শুনে সে বলে, যেহেতু পা ফুলে গেছে তুমি কি একটু মাসাজ করতে পারো? আমার কাছে মেডিসিন আছে, এখন ট্রিট না করলে পরে খুব সমস্যা হবে। ইয়াং বলে, আমার কাছে আরও একটা এফেক্টিভ মেডিসিন আছে, আমি পাহাড়ে গিয়েছিলাম না, সেখান থেকে আনা হার্বস দিয়ে বানিয়েছিলাম, এটা খুবই এফেক্টিভ, আমি এটা তোমার পায়ে লাগালে দুদিনেই ব্যথা ঠিক হয়ে যাবে। এই কথা বলে সে মেডিসিন লাগিয়ে তার পা মাসাজ করতে শুরু করে। ইয়াং কাই যে কতটা ইনোসেন্ট সেটা তার বিহেভিয়ার দেখলেই বোঝা যায়। এটা দেখে মেয়েটা মনে মনে ভাবে, এর কোনো ইভিল ইন্টেনশনই নেই, আমি এত চান্স দিলাম আর সে সব রিজেক্ট করল। মনে হচ্ছে আমার ছোট সিস্টার তার শর্তে জিতে যাবে যে এই ছেলেটা সত্যিই ভদ্র, কিন্তু আমি সেটা হতে দিতে চাই না। আমি ওকে এতবার জড়িয়ে ধরেছি, এতবার ছুঁতে চেষ্টা করেছি, কিন্তু ও প্রতিবারই আমাকে রিজেক্ট করেছে। তবুও এখনও পর্যন্ত আমি এমন কিছু ফিল করিনি যে ওর কোনো ভুল ইরাদা আছে। তাই সে বলে, ইয়াং তুমি কি আমাদের ব্যাপারে কিছু ভাবো? এই প্রশ্নে ইয়াং ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় হুমেইকে, যে বিছানার কোনায় অজ্ঞান হয়ে পড়েছিল, আর এখন ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে শুরু করেছে। সে খুব আরামে এই দুজনের কথাবার্তা শুনতে থাকে। ইয়াং বলছিল, দেখো মেয়ে, আমার আর হুমের মধ্যে এমন কোনো লাইফলং রিলেশনশিপ নেই, আমরা দুজন মাত্র কয়েকদিন হলো একে অপরকে চিনি, আর তুমি ওই দিনের মতো বারবার আমাকে টেস্ট করা বন্ধ করো। এটা দেখে যে ইয়াং তাকে একেবারে আননোন মেয়ের মতো ট্রিট করছে, সে বলে, তোমার কি মনে হয় আমি হুমেই নই? ইয়াং বলে, মনে হয় কেন, তুমি তো হুমেই হতেই পারো না, এই জিনিসটা আমি অনেক আগেই বুঝে গেছি। এটা শুনে মেয়েটার কিউরিওসিটি আরও বেড়ে যায়। সে বলে, তুমি কি আমাকে বলতে পারো কিভাবে বুঝলে? ইয়াং বলে, প্রথমবার আমি তখনই বুঝেছিলাম যখন তুমি তোমার চায়ের কাপটা নামাচ্ছিলে, সেখানে আমি তোমার লিপস্টিকের দাগ দেখেছিলাম, যেটা হুমেই একদমই লাগায় না। তবে তখন আমি শিওর ছিলাম না, কারণ আমার মনে হয়েছিল হয়তো হুমেই বাড়িতে লাগিয়েছে। এই কথা শুনে সে বিশ্বাস করতে পারে না। সে বলে, সত্যি করে বলো, তোমার সন্দেহ কবে থেকে শুরু হয়? ইয়াং বলে, এখানে আমি আরও 2 কাপস পেয়েছিলাম, একটাতে তুমি চা খাচ্ছিলে আর আরেকটা পাশে পড়েছিল, আর সেটাও বেশ গরম ছিল। দেখে এমন লাগছিল যেন আমি আসার ঠিক কয়েক সেকেন্ড আগেই কেউ এখান থেকে গেছে।
কিন্তু কেউ তো যেতে পারে না, তাই না? সেখান থেকেই আমার সন্দেহ হয় যে এখানে দুজন মানুষ আছে, আর এখন হয়তো আমি জানি সেই তৃতীয় মানুষটাকে। সে হলো মিস হুমেই। এখানে মেয়েটা বলে, শুধু এতটুকু জিনিস দেখে তুমি বুঝে গেলে যে সে এখানেই আছে আর আমি নই? ইয়াং বলে, না, আরেকটা জিনিস ছিল যেটা থেকে আমার একটু একটু করে সন্দেহ শুরু হয়। সেটা ছিল তোমাদের দুজনের বিহেভিয়ার। মিস হোমের বিহেভিয়ার একটু চাইল্ডিশ, ওর মধ্যে হালকা বাচ্চামি আছে। এইসব কথা শুনে হোমের ভীষণ রাগ হচ্ছিল। সে মনে মনে ভাবছিল, বদতমিজ ছেলে, তুমি আমাকে এমন ভাবছো যে আমি বাচ্চাদের মধ্যে বিহেভ করি? অন্যদিকে ইয়াং ডিজের কথা কমপ্লিট করতে করতে বলছিল, এছাড়াও তোমার ওয়াক কমপ্লিটলি হোমের থেকে ডিফারেন্ট। তুমি পুরোপুরি ন্যাচারাল ছিলে। হোমের সিস্টারের কাছে এই কথাটা একদম কমপ্লিমেন্টের মতো লাগলো। সে হেসে বলে, তারিফ করার জন্য ধন্যবাদ, এগিয়ে বলো। ইয়াং বলে, তৃতীয় জিনিসটা যেটা থেকে আমার সন্দেহ হয় সেটা হলো তোমাদের দুজনের বডি স্মেল অলমোস্ট সেম, কিন্তু তবুও কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা খুব বেশি না, কিন্তু যদি মন দিয়ে স্মেল করো তাহলে বুঝতে পারবে। যেমন হোমের স্মেল খুব সুইট, আর তোমার ফ্রেগ্রেন্স অনেক বেশি এলিগেন্ট। ইয়াংয়ের কথায় মেয়েটার সুযোগ পেয়ে যায়। সে বলে, এখন তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি এত ইনোসেন্ট নও। মেয়েদের এত মন দিয়ে কে স্মেল করে? ইয়াং কথা কন্টিনিউ করে বলছিল, এখন ফোর্থ পয়েন্টটা বলি। ফোর্থ পয়েন্টের নাম শুনেই সে বলে, আরও জিনিস বাকি আছে বলার? ইয়াং বলে, হ্যাঁ, আমি জানি হোমে একটু দুর্বল, কিন্তু তার পাশাপাশি সে একজন ওয়ারিয়ার। তোমার অ্যাঙ্কেলে যেভাবে ইনজুরি হয়েছে সেটা শুধু ঘরের ভেতরে হাঁটাচলা করলেই হতে পারে। কোনো ওয়ারিয়ারের এত তাড়াতাড়ি এমন চোট লাগে না। এই ইনজুরি দেখে আমি বলতে পারি তুমি বডি টেপারিং রিয়েলেও নেই। এটা শুনে সে বলে, হ্যাঁ, এটা বড় রিজন হতে পারে জানার জন্য যে আমি হোমেই নই। এখন এটা বলো না যে তোমার কাছে আরও রিজনস আছে, কারণ আমি বুঝে গেছি তুমি জেনে গেছো। এখানে ইয়াং বলে, আরও একটা পয়েন্ট আছে, কিন্তু আমি সেটা এক্সপ্লেন করতে চাই না, তাই ছেড়ে দিই। কিন্তু ততক্ষণে মেয়েটার কিউরিওসিটি চরমে। সে বলে, না, এখন তো আমাকে জানতেই হবে, তাড়াতাড়ি বলো লাস্ট পয়েন্টটা কি। ইয়াং ধীরে ধীরে ওর খুব কাছে চলে আসে এবং খুব রাগে ওর দিকে তাকিয়ে থাকে। বেচারি ভয় লাগে, সেভাবে এত কাছে এসে এখন কি করতে চাইছে। অন্যদিকে আমাদের দেখানো হয় হোমেকে। ওরও ঘাম ছুটে যাচ্ছিল। ও প্যানিকে ভাবছিল কোথাও ইয়াং যদি শেষবার তার সাথে যা হয়েছিল সবকিছু তার বোনকে বলে দেয়, মানে তার ক্লানের দুজন স্টুডেন্টসকে মেরে ফেলা, তাকে স্নান করতে দেখা। ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে। এখানে ইয়াং বলে, আসলে এটা কোনো পয়েন্ট না, এটা সত্য। আমি যখন তোমার বাট দেখেছিলাম তখন বুঝেছিলাম যে এক পাশ বড় আর অন্য পাশ ছোট, দেখতে খুব অদ্ভুত লাগে। অথচ মিস হোমের বাট ইকুয়ালি শেপড আর দেখতে ভালো লাগে। এটা শুনে মেয়েটার রাগ এখন ওর মুখে স্পষ্ট। একটা এনার্জি রিলিজ করে সে ইয়াংকে ধমকাতে শুরু করে। বেচারা একটু সময়ের জন্য সত্যি ভয় পেয়ে গিয়েছিল। তারপর রেগে গিয়ে বলে, তুমিই তো বলেছিলে জানতে চাও। সে রাগে নিজের বেডের উপর মুষ্টি মেরে বলে, বদতমিজ, তোমার সাহস কিভাবে হলো এমন কথা বলার? ইয়াং নিজের লজ্জা লুকিয়ে বলে, চিন্তা করো না, কেউ যদি মন দিয়ে না দেখে তাহলে বুঝতে পারবে না যে বড় ছোট আছে। সে রেগে ওর কাছে গিয়ে বলে, তার মানে তুমি খুব মন দিয়ে দেখেছ? এটা শুনে বেচারার কাছে আর কিছু বলার থাকেই না। সে লজ্জায় লাল হলুদ হয়ে যাচ্ছিল। এই মেয়েটারও বুঝতে পারছিল না সে ইয়াংকে কি ভাববে, ঠোরকে না বুদ্ধিমান, কারণ সে তার সাথে কোনো ভুল কাজ করেনি, কিন্তু তার কথায় বোঝা যাচ্ছিল সে খুব মন দিয়ে অবজার্ভ করেছে। তাই সে নিজের মাথায় একটা প্ল্যান বানায়, কেননা তাকে আর একটু ভাসানো যায়। সে বলে, এত মন দিয়ে আমাকে দেখার জন্য আমি তোমার উপর জরিমানা বসাতে পারি। আমি তোমাকে এল্ডার্সের হাতে তুলে দিতে পারি। তাই এখন আমি তোমাকে দুটো চয়েসেস দিচ্ছি। প্রথম চয়েসটা হলো, সে নিজের কাছ থেকে একটা ড্যাগার বের করতে করতে বলছিল, তোমার দুই হাতের মধ্যে যেটা দিয়ে তুমি আমাকে ছুঁয়েছ সেই হাতটা কেটে আলাদা করে দাও, আর তার সাথে সাথে তোমার একটা চোখও উবড়ে ফেলো, কারণ তুমি আমাকে খুব গভীরভাবে দেখেছ। হয়তো এটা করলে আমি তোমার এই ছিছড়ে কাজটা মাফ করে দিতে পারি। কিন্তু ইয়াংকাই এমন কিছু করার লোক নয়। সে বলে, সেকেন্ড চয়েসটা কি? তখন সে বলে, সেকেন্ড চয়েসটা হলো, তোমাকে লিংশিয়া প্যাভিলিয়ন ছেড়ে আমাদের ব্লাডি ব্যাটল গ্যাংয়ের জয়েন করতে হবে। এটা শুনে ইয়াং বলে, এই দুটো ছাড়া কি কোনো তৃতীয় অপশন নেই? সে একদম পরিষ্কারভাবে না করে দেয়, না, একদমই না। এটা শুনে ইয়াং পিছিয়ে যেতে যেতে নিজের পাওয়ার রিলিজ করতে শুরু করে, কারণ সে জানত এই মেয়েটা খুব সহজেই তাকে ফাঁসাতে পারে। তাই সে বলে, যদি আমি তোমার কথা না মানি তাহলে কি হবে? সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলে, তুমি জানো আমি খুব সহজেই তোমাকে মারতে পারি। ইয়াংকাই বলে, যদি তুমি আমাকে মারতে পারতে তাহলে এতক্ষণে মেরে ফেলতে। সে নিজের ড্যাগার তুলতে তুলতে বলে, তোমার কি সত্যিই মনে হয় আমি তোমাকে মারতে পারি না? সে ড্যাগারের ধারটা তার গলার ঠিক সামনে ছুঁয়ে দেয়, তবুও সে তাকে মারে না। ড্যাগার পিছিয়ে নিয়ে এসে বলে,
তুমি ঠিকই বলেছ, আমি আমার বোনের সামনে তোমাকে একদমই মারতে পারি না। এই কথা বলার পর সে যেখানে হুমেইকে লুকিয়ে রেখেছিল সেখান থেকে তাকে বের করে আনে। এটা দেখে ইয়াং বুঝে যায় যে হুমেইর সিস্টার খুব সহজেই হুমের পাওয়ার সাপ্রেস করে রেখেছিল, যাতে স্মেল থেকে ইয়াং বুঝতে না পারে যে এখানে তৃতীয় কেউ আছে। সে মনে মনে ভাবে, সত্যিই কি এই মেয়েটা ট্রু এলিমেন্ট্রিতে আছে? মানে ইয়াং তার পাওয়ার জাজ করতে গিয়ে সত্যিই ভুল করেছিল। এদিকে হুমেই জ্ঞান ফিরে পেয়ে বলছিল, সিস্টার, আমাকে মাফ করে দাও, আমি তো বলেছিলাম না এই ছেলেটা ভালো। তারপর হুমেই খুব আদর করে ইয়াংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছ? ইয়াং বলে দেয়, আমি ইয়াং সিট নিতে এসেছি, যেটা তোমাদের শপকিপারের কাছ থেকে জেনেছি যে শুধু মাইনিং এরিয়াতেই পাওয়া যায়। কিন্তু তুমি তো জানো একজন আউটসাইডারের জন্য ব্লাডি ব্যাটল গ্যাংয়ের মাইনিং এরিয়াতে যাওয়া কতটা ডিফিকাল্ট, তাই এতে তোমার হেল্প দরকার। হুমেই বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যেতে রাজি। তারপর সে তার বোনকে রিকোয়েস্ট করে, সিস্টার, আমি কি ওকে হেল্প করতে পারি? তার সিস্টার বলে, সাবধানে যেও, ওখানে খুব বেশি ডেঞ্জার আছে। এটা দেখে ইয়াং দুজনকেই থ্যাংক ইউ বলে, আর বেচারি হুমেই খুশি খুশি তার সাথে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর হুমেইর সিস্টার নিজের বাট চেক করতে করতে বলে, সত্যিই কি ছোট বড়? তারপর রাগে বলে, শেষ পর্যন্ত ওই বদমাশের সাহস কিভাবে হলো এমন কথা বলার? আবার যদি দেখা হয় মুখ ভেঙে দেব। এই এপিসোডে স্টার্টিংয়ে দেখানো হয় যে ইয়াং নিজের পাস্ট বিহেভিয়ার নিয়ে ভীষণ রেগেছিল, তাই সে হুমেইর কাছে নিজের ভুলের জন্য মাফ চায়। কিন্তু হুমেই বলে, কোনো কথা না, এত বড় বড় ঘটনার মাঝে ছোট জিনিস কে আর মনে রাখে? তাছাড়া আমার তো সেই দিনের সবচেয়ে স্পেশাল মেমোরিটাই মনে আছে। সে একটু থেমে বলে, যখন ওই দুজন সিনিয়র্স হঠাৎ আমার সামনে এসে পড়েছিল, আর তখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে প্রোটেক্ট করার কথা বলছিলে। এটা শুনে ইয়াং লজ্জা পেয়ে বলে, এটা কবে হলো? আমার তো মনে নেই। হুমেই খুব রিল্যাক্সড হয়ে বলে, কোনো ব্যাপার না, তুমি তো নিজেই বলেছিলে তুমি সাবকনশিয়াসলি করেছিলে, তাহলে মনে থাকবে কি করে? সত্যি বলতে আমার পুরো জীবনে তুমি ছিলে প্রথম মানুষ যে সত্যিই আমাকে প্রোটেক্ট করতে চেয়েছিল, না হলে আজ পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে আমার থেকে কিছু চেয়েছে। এটা শুনে ইয়াং একটু স্যাড ফেস করে, কিন্তু হুমেই তাকে ডিস্ট্র্যাক্ট করে বলে, এই লল্লু, আমি এতটাও স্যাড না, আর ওই চিপকু ছেলেগুলোকে নিয়ে আমার কী বা অভিযোগ থাকবে? ওদের কথা ভেবে আমার একদমই খারাপ লাগে না। এর জবাবে ইয়াং বলে যে মেয়েদের সঙ্গে তার ইন্টারঅ্যাকশন খুবই কম, সেই কারণেই তার কোনো আইডিয়া নেই। এটা শুনে হুমেই তো ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, আসলে সে তো খোঁচা দিয়েই বলছিল যে গত 2 দিন ধরে শুধু তোমরা 2 বোনই আমাকে সিডিউস করার চেষ্টা করছো আমার ফায়দা নেওয়ার জন্য। হুমেইও লাইক করে বলে যে তার উচিত ছিল তার সিস্টারকে তোমার উপর ছেড়ে দেওয়া, মুখ ভেঙে দিত তোমার, সেটাই ঠিক হতো। এখানে এসে ইয়াং আর নিজের সেই কিউরিওসিটি ধরে রাখতে পারে না। শেষ পর্যন্ত সে হুমেইকে জিজ্ঞেস করেই ফেলে যে তোমার সিস্টার কি ট্রু ইউয়ান রেলমে আছে? হুমেই লাইক করে বলে, হ্যাঁ, সে ট্রু ইউয়ান রেলমে আছে, তোমার থেকে 4 লেভেল উপরে। এটা শুনে ইয়াংয়ের খুব খারাপ লাগছিল যে সে তাদের সামনে এত বড় বড় কথা বলে ফেলেছে। অন্যদিকে হুমেই তার গায়ে লেপ্টে থেকে বলে, তুমি আমার সিস্টারের সামনে যেটা বলেছিলে যে তাদের বার্থ এক ছোট এক বড়, সেটা কি সত্যি ছিল? আর আমার ব্যাপারে তোমার কি খেয়াল? এটা শুনেই ইয়াং প্রাণ বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে বলে, আমরা লেট হয়ে যাব, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। হুমেই এই কথাটা কাভার করার জন্য বলে, ব্ল্যাক উইন্ড ফরেস্টই তো যেতে হবে, খুব দূরে তো নয়। পথে এগোতে এগোতে হুমেই আমাদের ইয়াংকে তার মাইনিং এরিয়া নিয়ে অনেক কিছু জানায়, যেমন সেখানে ইয়াং এনার্জি সিডের সঙ্গে সঙ্গে অন্য এনার্জি সিডও পাওয়া যায়। আর কয়েক বছর আগে যেসব রিসার্চার্স ছিল তারা কিছুই খুঁজে পাচ্ছিল না, কিন্তু পরে হুমেই সেখানে দায়িত্ব নেয় আর আশপাশের এরিয়া খুঁজে দেখা শুরু করে। তারপর তাদের লাক কাজ করে যায় আর তারা অনেক ট্রেজার পেয়ে যায়, যার ফলে এখন তাদের গ্যাং বেশ ভালো প্রফিট করছে। এটা জেনে ইয়াংও খুশি হয়। সে বলে, ঠিকই আছে, তোমার লাক না থাকলে হয়তো আজ তোমাদের গ্যাং ডুবে যেত। কিন্তু এখানে সেটেল হতে হতে হুমেই একটা কথা প্রকাশ করে যে তার খুব খারাপ লাগে এই ভেবে যে সেদিন যদি ইয়াং না থাকত তাহলে হয়তো সে নিজেকে প্রোটেক্ট করার যোগ্যও থাকত না। নিজের দুর্বলতা নিয়ে তার ভীষণ লজ্জা হচ্ছিল। যদি সে দুর্বল না হতো তাহলে সেদিন নিজেকে আর ইয়াংকে দুজনকেই প্রোটেক্ট করতে পারত। সে ইয়াংকে বলে, তুমি জানো, আজ যদি তুমি না আসতে তাহলে আমি আর কখনোই তোমার সঙ্গে দেখা করতাম না। ইয়াং জিজ্ঞেস করলে কেন দেখা হতো না, সে জানায় যে তাকে পাওয়ারফুল হওয়ার জন্য কোথাও যেতে হতো, আর আজই সে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু দেখো, ইয়াংয়ের ভাগ্য কত ভালো যে সে হুমেইকে পেয়ে গেছে। সে তাকে প্রশ্ন করতে করতে বলে, বলো তো বলো, আমি যদি আজ এখান থেকে চলে যেতাম তাহলে কি তুমি আমাকে খুঁজে পেতে?
ইয়াং আসলে বিরক্ত ছিল, কিন্তু হুমেইর সামনে অভিনয় করতে থাকে যেন সে কিছু ভাবছে। হুমেই বলে, পাগল, এখন সামনে এগোই, এই প্রশ্নটা থাক। একটু পরেই তারা মাইনিং এরিয়াতে পৌঁছে যায়। বিশাল সেই মাইনিং এরিয়া দেখে ইয়াং হুমেইকে বলে, এটা সামলাতে তো খুব প্রবলেম হয়, তাই না? হুমেই লাইক করে বলে, না, গ্র্যান্ডপা লং আমাদের হেল্প করেন। গ্র্যান্ডপা লং খুবই ভালো মানুষ, এই পুরো জায়গার দেখভাল তিনি একাই করেন। হয়তো তারপরে তার গ্র্যান্ডসান এটা সামলাবে। গ্র্যান্ডসান কথাটায় সে একটু কনফিউজ দেখাচ্ছিল। ইয়াং তাকে অস্বস্তিতে দেখে জিজ্ঞেস করলে সে কথা ঘুরিয়ে দেয়। তারপর দুজন মাইনিং এরিয়ার দিকে এগিয়ে যায়। ভেতরে ঢোকার পর ইয়াং খুব অদ্ভুত এক এনার্জি অনুভব করছিল। সে ভীষণ অস্থির লাগছিল। হোমেই জিজ্ঞেস করলে সে বলে, জানি না, খুব অদ্ভুত এনার্জি লাগছে। ঠিক তখনই তাদের কথার মাঝে সেই ওল্ড ম্যানটা অ্যাপিয়ার করেন, যার কথা হোমে একটু আগেই বলছিল। তাকে দেখে হোমে খুব খুশি হয়ে বলে, গ্র্যান্ডপা লং, আপনি এসে গেছেন। সেই ইয়াংকে মাস্টার লংয়ের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে বলে, উনি লং জাইতিয়ান, আমাদের ডেপুটি লিডার। ইয়াং তাকে দেখে খুব রেসপেক্টফুলভাবে গ্রিট করে, কিন্তু এই বুড়োটা এমনভাবে ইগনোর করে যেন সে ইয়াংকে দেখেইনি। সে হোমেইকে বলে, মিস, আপনার এখানে থাকা উচিত না। আপনার ফাদার যদি জানতে পারেন তাহলে তিনি আমাদের খুব বকবেন, তাই আপনি ফিরে যান। এখানে খুব গরম আর মাটি অনেক, আপনার এখানে থাকা ঠিক না। হোমেই ব্যাপারটা সামলে বলে, কোনো কথা না, আমি পাপাকে বুঝিয়ে দেব, তারপর উনি আপনাকে বকবেন না। আর এমনিতেও আপনি না বললে তো ওরা জানতেই পারবে না, তাই প্লিজ ওনাকে বলবেন না। এখানে ইয়াংয়ের খুব রাগ হচ্ছিল এটা দেখে যে এই বুড়োটা এমন প্রিটেন্ড করছে যেন ইয়াং এখানে আছেই না। তখন হুমেই লংকে মনে করিয়ে দেয়, আমি আমার সঙ্গে এক বন্ধুকে নিয়ে এসেছি, ওকে আমাদের মাইনিং এরিয়া থেকে কিছু কিনতে হবে, আপনি কি ওর হেল্প করতে পারেন? এটা শুনে সেই বুড়োটা, যে আগে থেকেই ইয়াংয়ের উপর চটেছিল, বলে, ওকে দেখে তো মনে হচ্ছে না যে এটা আমাদের গ্যাংয়ের মেম্বার। তখন ইয়াং নিজেকে ইন্ট্রোডিউস করে বলে যে সে লিংশা প্যাভিলিয়নের এক ডিসাইপল। এটা শুনে সে একটা কুটিল স্মাইল দিয়ে বলে, এখন আমাকে কোনো না কোনো ওয়ে বের করতে হবে ওকে শাস্তি শেখানোর। তারপর সে এই কথা তোলে যে এই মাইনিং এরিয়া তাদের গ্যাংয়ের সিক্রেট। তাই সে হুমেইকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, মিস, রুড হওয়ার জন্য আমাকে মাফ করবেন, কিন্তু আপনি এখনও অনেক ছোট এখানে কি কি ধরনের ষড়যন্ত্র হতে পারে সেটা জানার জন্য। যেমন আপনি জানেন, আমাদের মাইনিং এরিয়া ভীষণ প্রফিট আনে। অনেক মানুষ আছে যারা এই সুযোগের অপেক্ষায় থাকে, যারা জানতে চায় যে আমাদের এই মাইনিং এরিয়াতে আসলে কি কি সিক্রেটস লুকিয়ে আছে। আমি এখানকার ইনচার্জ, তাই এই সব রেসপন্সিবিলিটি আমার যে কে ভালো ইন্টেনশন নিয়ে এসেছে আর কে নয় সেটা দেখা। আর আমার মনে হয় না এই ছেলেটা ঠিক। এটা শুনে ইয়াংয়েরও রাগ চেপে উঠছিল। সে বুঝে যায় এই বুড়োটা তাকে ভাসানোর জন্য মিথ্যে অজুহাত বানাচ্ছে। হুমি বোঝানোর চেষ্টা করে, গ্র্যান্ডপা লং, সে এমন ছেলে নয়, আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে। সে শুধু এখানে কিছু ট্রেজার্স কিনতে এসেছে, এর বাইরে আর কিছুই না। এটা শুনে সে হেসে বলে, শপিং তো আমাদের এই মাইন এরিয়ার বাইরেও হতে পারে, মার্কেট আছে, তাহলে তার মাইন এরিয়াতে আসার কি দরকার ছিল? এটা নিশ্চিত যে সে এখানে কোনো ইনফরমেশন বের করতে এসেছে। এটা শুনে ইয়াংয়ের রাগ আরও বেড়ে যায়। বুড়োটা কতটা ডেসপারেটলি তাকে ভাসানোর চেষ্টা করছে সেটা স্পষ্ট হয়ে যায়। হুমি গ্র্যান্ডপা লংয়ের সামনে এসে বলে, ইয়াং এই ধরনের ছেলে নয়, সে আমার ফ্রেন্ড, আর এখানে সে আমার সঙ্গে শপিং করতে এসেছে। বুড়োটা জানত হুমি থাকলে সে ইয়াংয়ের কিছুই করতে পারবে না, তাই সে বলে, মিস, হয়তো আপনি গ্যাং রুল সম্পর্কে কিছুই জানেন না। আমাদের গ্যাং রুল অনুযায়ী যদি কোনো আউটসাইডার এখানে এসে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলতে হবে, তাই আমি এই ছেলেটার ওপর কোনো মার্সি দেখাবো না। ইয়াং তখন পুরোপুরি সিরিয়াস হয়ে গেছে। নিজের মনে সে ভাবতে থাকে এই মার্ডারার তাকে মারার ইন্টেনশন নিয়েই এগোচ্ছে। এর মানে এখানে থেকে বাঁচার আর কোনো পথ নেই, তাকে ফাইট ব্যাক করতেই হবে। তাই নিজেকে একটা চান্স দেওয়ার জন্য সে নিজের এনার্জি রিলিজ করে ফাইট মোডে চলে আসে। আর সেই বুড়োটা ইয়াংকে এনার্জি রিলিজ করতে দেখে বলে, বডি টেম্পারিং রিয়েলমে থেকেও কিভাবে তোমার সাহস হলো আমার সামনে এমন অ্যাকশন শো করার? এটা বলার পর লং নামে সেই বুড়োটা নিজের একটি সিক্রেট টেকনিক ব্যবহার করে, যার সাহায্যে সে ইয়াংকের স্পিরিচুয়াল পাওয়ার ভিতর থেকেই সিল করে দেয়। ফলে ইয়াং নিজের এনার্জি ব্যবহার করতে পারছিল না, আর এটা ছিল ভীষণ পেইনফুল। সে হাঁটু গেড়ে বসে ভাবে, এই বুড়োটা আমার উপর তার সিক্রেট মেথড ব্যবহার করেছে। সে আমার পাওয়ার ব্যবহার বন্ধ করে দিয়ে পুরোপুরি আমাকে মারার প্ল্যান করে ফেলেছে। এখানে ইয়াং নিজের জায়গায় ফ্রোজেন হয়েছিল, নিজেকে রিলিজ করার জন্য মরিয়া চেষ্টা করছিল। অন্যদিকে সেই বুড়োটা এক মারাত্মক অ্যাট্যাক প্রিপেয়ার করে ইয়াংয়ের কাছে পৌঁছে যায়।
একই সময়ে আমাদের দেখানো হয় ইয়াংয়ের স্পিরিচুয়াল সিয়ের সিন। সেখানে তার পুরো বডি একটা চেইন দিয়ে জড়িয়ে রাখা ছিল, যার কারণে সে তার পাওয়ার ব্যবহার করতে পারছিল না। সে প্রাণপণ চেষ্টা করে সেই স্পিরিচুয়াল ব্যারিয়ার ভাঙার। অন্যদিকে স্কাল মনস্টার ইয়াংকে বিপদে দেখে তার পাওয়ার আনলিশ করে দেয়। বুড়োটার ভয়ঙ্কর পাম অ্যাটাক সেই স্কাল মনস্টার নিজের হাতে ব্লক করে নেয়, আর সেখানে এক ভয়ানক এনার্জি রিলিজ হয়। এই এনার্জি প্রেশার এতটাই তীব্র ছিল যে বেচারি হোমেই পর্যন্ত কেঁপে ওঠে। ইয়াংয়ের স্কাল মনস্টারের অ্যাটাকের কারণে সেই ওল্ড ম্যান অনেকটা পিছিয়ে যায়। সে অবাক হয়ে যায় এই ছেলেটা কিভাবে তার এত পাওয়ারফুল অ্যাটাক ব্লক করে দিল। অন্যদিকে স্কাল মনস্টার ফিরে যাওয়ার পর আবার ইয়াংয়ের বডি দুর্বল হয়ে পড়ে। কিছুক্ষণ নিজের বডির কন্ট্রোল হারানোর পর সে বলে আবার সেই ফিলিং। তারপর সামনে বুড়োটাকে দেখে সে ভাবে, যদি স্কাল মনস্টার আমার বডি কন্ট্রোল না করত তাহলে আজ আমি ওই কিলার মুভির জন্য মরে যেতাম। আর সেই বুড়োটা ইয়াংকে সুস্থ অবস্থায় দেখে এখনও শকে ছিল। সে বলে, এটা কিভাবে সম্ভব? ডিভাইন রেলমের আমার সিক্রেট টেকনিক একটা বডি টেম্পারিং রেলমে ছেলে কিভাবে ব্রেক করতে পারে? হেভেনলি মাস্টার্সদের পক্ষেও এই টেকনিক ব্রেক করা ভীষণ কঠিন। যদি এই কথা বাইরে ছড়িয়ে পড়ে তাহলে আমি আর মুখ দেখানোর মতো থাকব না যে আমাকে একটা বডি টেম্পারিং রেলমে ছোট ছেলে হারিয়ে দিয়েছে। এটা বলেই সে আবার নিজের সব স্পিরিচুয়াল পাওয়ার গ্যাদার করে একটা ভয়ঙ্কর কিলার অ্যাটাক প্রিপেয়ার করে নেয়। সে আঘাতটা ছোড়ার আগেই হোমে সেই বুড়োটার সামনে এসে দাঁড়িয়ে বলে, সাবধান, ইয়াংয়ের ওপর আবার অ্যাটাক করার চেষ্টা করলে। সে তখন সেই এল্ডারের অ্যাটাকের সামনে এসে পড়েছিল, যেটা দেখেও না চাইলেও বুড়োটাকে থামতে হয়। হোমিকে সামনে দেখে সে বলে, আপনার ফাদারই অর্ডার দিয়েছেন। আমাদের গ্যাং রুল অনুযায়ী যে কেউ আমাদের ইনফরমেশন লিক করার চেষ্টা করবে তাকে মারতে হবে। কিন্তু হোমি বলে, আপনাকে কে বলেছে যে সে এখানে ইনফরমেশন নিতে এসেছে? আর ধরুন সে নিতেও এসেছে, তার পুরো রেসপন্সিবিলিটি আমার। যদি আপনার ইনফরমেশন লিক হয় তাহলে ইনভেস্টিগেশন আমার থেকেই শুরু করবেন। বুড়োটা খুব চেষ্টা করে হোমেকে বোঝাতে যে আপনি এখনও ছোট, এই মাইনিং এরিয়ার লস কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি তা জানেন না, আপনি বড় বিপদে পড়ে যেতে পারেন। কিন্তু হোমে নিজের জায়গা থেকে, নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ে না। এটা দেখে সেই বুড়োটা বুঝে যায় যতক্ষণ হোমেই এখানে আছে ততক্ষণ সে ইয়াংয়ের কিছুই করতে পারবে না, কারণ শুধু হোমেই যে ইয়াংয়ের পাশে আছে তাই নয়, সে তাকে প্রোটেক্টও করছে। তখন হোমেই সেই বুড়োটাকে বলে, এখন আপনি এখান থেকে যেতে পারেন। এটা শুনে না চাইলেও বুড়োটাকে সেখান থেকে চলে যেতে হয়। তাকে যেতে দেখে ইয়াং থামিয়ে বলে, আজ আপনি আমাকে কোনো ভুল না থাকা সত্ত্বেও মেরে ফেলার চেষ্টা করেছেন, এর বদলা আমি অবশ্যই নেব 5 বছর পরে ফিরে এসে। ততদিন আমি চাই ওল্ড ম্যান আমার জন্য অপেক্ষা করবেন, কারণ আপনিও তো আমার সঙ্গে ফাইট করতে চাইবেনই। বুড়োটা রাগে ইয়াংয়ের দিকে তাকিয়ে বলে, ততদিন বেঁচে তো থাকো, তারপর দেখা যাবে। তার চলে যাবার পর ইয়াং বলে, আমি অবশ্যই আসব। সেই বুড়োটা চলে যাবার পর হোমেই ভীষণ লজ্জিত হয়ে ইয়াংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। বলে সে জানত না এত কিছু হয়ে যাবে। ইয়াং তাকে ক্ষমা চাইতে দেখে থামিয়ে দেয়, বলে এখানে আসার জেদ তো আমি করেছিলাম, এতে তোমার কি দোষ? ইয়াং শুধু এটুকুই ভাবছিল, যদি সেই স্কাল মনস্টার না থাকত তাহলে আজ তার কি হতো কে জানে, হয়তো আজ তার পিওর গোল্ডেন আসুরা বডিই তার প্রাণ বাঁচিয়েছে। ইয়াংকে চিন্তায় ডুবে থাকতে দেখে হোমেই বলে, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি একটু পরে আসছি। দূর থেকে সেই বুড়োটা এখনও তার গ্র্যান্ডসনের সঙ্গে ইয়াংয়ের উপর নজর রাখছিল। গ্র্যান্ডসন তার গ্র্যান্ডপাকে বলে, আপনি ওকে মেরে ফেললেন না কেন? বুড়োটা বলে, ওকে মেরে ফেলা আমার জন্য খুব সহজ ছিল, কিন্তু তুমি জানোই তো আমি ওকে মেরে ফেললে হোমেই পুরোপুরি আমাদের বিরুদ্ধে চলে যাবে। তুমি কি চাও সে আমাদের বিরুদ্ধে যাক? সে না সূচক মাথা নেড়ে দেয়। তখন তার দাদা তাকে হালকা মারতে মারতে বলে, মেয়েদের কিভাবে ট্রিট করতে হয় সেটা তোমার বড় ভাইয়ের কাছ থেকে শেখা উচিত। বুড়োটা বলে, তুমি কি চাও যে মেয়েটাকে তুমি পছন্দ করো তাকে বেঁধে তোমার বিছানায় এনে দিই? তুমি ভালো করেই জানো হানের শুধু 2টাই মেয়ে আছে। যদি তোমরা 2 ভাই মিলে তাদের দুজনকেই নিজের করে নিতে পারো তাহলে পুরো ব্লাডি ব্যাটল গ্যাংয়ের চিফ আমরা হয়ে যাব, আর ভবিষ্যতে এই পুরো গ্যাংয়ে শুধু লং সারনেমই থাকবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার পছন্দের মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসো। এটা শুনে সেই বুড়োটার গ্র্যান্ডসন বলে, ডোন্ট ওয়ারি গ্র্যান্ডপা, ও মেয়েকে আমার ওপর ছেড়ে দিন। আপাতত সে তার দাদাকে জিজ্ঞেস করছিল এই ছেলেটার সঙ্গে এখন কি করা হবে। তার দাদা বলে, সময়ের উপর ছেড়ে দাও, সুযোগ পেলে তখন শেষ করে দেবে। অন্যদিকে আমাদের দেখানো হয় ইয়াংকে, যে হোমেইয়ের জন্য অপেক্ষা করছিল। সে দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে তার কাছে আসে। জানা যায় হোমেই ইয়াংয়ের জন্য সিটে গিয়েছিল। এটা পেয়ে ইয়াং তাকে থ্যাংক ইউ বলে। ইয়াংয়ের খুব খারাপ লাগছিল যে হোমেই শুধু তার জন্য নিজের গ্যাংয়ের বিরুদ্ধেও দাঁড়িয়েছে, এই কারণে হোমেই তাকে আরও ভালো লাগছিল। সে তার হাত ধরে সেখান থেকে দৌড় দিতে শুরু করে। হোমেই বুঝতে পারে না সে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবুও সে তার সঙ্গে চলে যায়। ইয়াং তাকে মাইনিং এরিয়ার বাইরে এনে বলে, তুমি আমার অনেক বড় হেল্প করেছ, আর আমি তোমার ফেভার রিটার্ন করতে চাই। হিউম বুঝতে পারে না সে কোন ফেভারের কথা বলছে। তখন ইয়াং বলে,
তোমার কি আমার ওপর বিশ্বাস আছে? হোমমেই তো চোখ বন্ধ করে ইয়াংয়ের ওপর বিশ্বাস করত। ইয়াং মাটিতে হাত মেরে বলে, যদি 10 ফুট নিচে খুলো তাহলে ইয়াং অ্যাট্রিবিউটওয়ালা অনেক জিনিস পাবে। তার এই ক্ষমতা দেখে হোমমেই লাইক করে ভাবে, কে জানে এর ভেতরে আর কত সিক্রেট লুকানো আছে, দেখে তো একেবারেই ট্র্যাশ মনে হয় না। ইয়াং এখন সেখান থেকে বেরোতে চাইছিল, কারণ তাকে ফিরে গিয়ে প্র্যাকটিসও করতে হবে। হিউম লাইক করে বলে, আরে নিজের বলা সিক্রেটের ক্রেডিট তো নাও। কিন্তু ইয়াং বলে, এটা তুমি শুধু নিজের কাছেই রাখবে, কাউকে বলবে না যে এই কথা আমি তোমাকে বলেছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। হিউম লাইক করে বলে, কি বড় সিক্রেট কিপার। ফিরে যেতে যেতে ইয়াং শুধু এটুকুই ভাবছিল, সে খুব দুর্বল, তাকে বডি টেম্পারিং রেলম ভেঙে উপরে উঠতেই হবে। এই কথা ভাবতে ভাবতে সে ভীষণ সিরিয়াস দেখাচ্ছিল। এই এপিসোডে শুরুতে দেখানো হয় ইয়াংকাই কাল্টিভেশন করছে। অনেক কাল্টিভেশন করার পরেও সে ব্রেক থ্রু করতে পারছিল না। গ্র্যান্ডপায়ের সামনে হওয়া অপমানের কথা মনে করে সে ভীষণ রেগে যায়। অনেক চেষ্টা করেও ব্রেক থ্রু না হওয়ায় সে নিজেকে বলে, 10 দিন কাল্টিভেশন করার পরেও আমি কেন কিয়ান রেলমে পৌঁছাতে পারছি না? মনে হচ্ছে আমার ইনার এনার্জি কোনো কিছুর দ্বারা সাপ্রেস হচ্ছে। আমি বডি টেম্পারিং রেলমের 9th লেভেল কমপ্লিট করে ফেলেছি, কিন্তু জানি না কেন রেলমি উঠতে পারছি না। মনে হচ্ছে কাল্টিভেশন বুস্ট করার জন্য আমার ইয়াং এনার্জি দরকার। আমি এত স্লো প্রগ্রেস অ্যাফোর্ড করতে পারি না। এই কথা বলার পর সে নিজের লাগানো সিডসের দিকে তাকায়, যেখানে ইতিমধ্যেই ফ্রুটস ধরে গেছে। সেই ফ্রুটস দেখে ইয়াং বুঝতেই পারছিল না 1 মাসে বড় হওয়ার কথা যে ফ্রুটসের, সেগুলো হঠাৎ করে মাত্র 10 দিনের মধ্যেই কিভাবে গ্রো হয়ে গেল। তবে যাই হোক, এগুলো তার কাল্টিভেশন ইমপ্রুভ করতে ভীষণ সাহায্য করবে। তাই সে উঠে দাঁড়ায়, তাদের মধ্যে থেকে একটা ফ্রুট ছিঁড়ে খেয়ে ফেলে। ইয়াং খুব ভালো করেই জানত এই ফ্রুট থেকে যে ইয়াং এনার্জি বেরোয় সেটা তার বডিকে কতটা বুস্ট করে দেয়। অন্যদিকে আমাদের দেখানো হয় ইয়াংয়ের বডির ভেতরের অবস্থা। সে যেই ইয়াং ফ্রুট খায়, সঙ্গে সঙ্গে প্রচুর লিকুইড ইয়াং এনার্জি তার বডির ভেতরে ফ্লো করতে শুরু করে। এই ইয়াং ফ্রুট খাওয়ার পর সে বলে, এটা আগের ইয়াং ফ্রুটের থেকে একেবারেই আলাদা। মনে হচ্ছে এর জুস আর এর ভেতরের অক্সিজেন লেভেল আগের ফ্রুটের থেকে 10 গুণ বেশি। এটা কি আলাদা ধরনের ইয়াং এনার্জি ভরা ফ্রুট? কিন্তু যাই হোক, এই মুহূর্তে তার বডিতে প্রচুর ইয়াং এনার্জি আছে, আর তাকে এটা রিফাইন করতেই হবে। এই ভেবে সে খুশি হয়ে আবার কাল্টিভেশন করতে বসে পড়ে। ইয়াং নিজের কাল্টিভেশনে ব্যস্ত ছিল। অন্যদিকে আমাদের দেখানো হয় সিনিয়র জিয়াকে, যে চুপি চুপি একটা পাথরের আড়াল থেকে তাকে নজর রাখছিল। এতদিন ধরে ইয়াংকে মনিটর করতে করতে সে বলে, ও এখন 9 রেলমের পিকে পৌঁছে গেছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ব্রেক থ্রু করে কিয়ান রেলমে উঠে যাবে। কিন্তু জানি না কেন, যখনই আমি ওকে ব্রেক থ্রু করতে দেখি, তখন ওর কাছ থেকে একটা অদ্ভুত ইভিল কোল্ড এনার্জি অনুভব করি, যেটা ধীরে ধীরে ওর কাল্টিভেশন অরা সাপ্রেস করে দিচ্ছে। কোথাও এটা কোনো ডিমন তো নয় যে ওর পাওয়ার অবজর্ব করে ওকে ব্রেক থ্রু করতে দিচ্ছে না। যদি সত্যিই এমন হয়, তাহলে ইয়াংয়ের জন্য ভীষণ বড় বিপদ তৈরি হবে। কারণ হতে পারে সেই ডিমন ওর উপর পুরোপুরি কন্ট্রোল নিয়ে ওকে মেরে ফেলবে। সিনিয়র সিস্টারের এই ওভার থিঙ্কিং শেষও হয়নি, এমন সময় অন্যদিকে আমাদের দেখানো হয় ইয়াংকে, যে সেই ডিমানের কারণে ভয়ানকভাবে কষ্ট পেতে শুরু করে। হয়তো সিনিয়র সিস্টার জিয়ার কথাই একদম ঠিক ছিল, সেই ডিমান তার উপর হাভি হওয়ার চেষ্টা করছিল। ইয়াং একটা ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে প্রচণ্ড এনার্জি রিলিজ করে, আর সেই ডিমান ওর ওপর চেপে বসে বলে, কি ভেবেছিলে আমি তোমাকে ভয় পাবো? তারপর সে সেই মেমোরিজগুলো মনে করতে থাকে, যখন সেই ডিমান তার বডি কন্ট্রোল করে মানুষ খুন করেছিল। ইয়াং বুঝতে পারছিল না, যখনই সে কাল্টিভেশন করে ব্রেক থ্রু করতে যায়, তখনই কেন এই এনার্জি তার উপর হাভি হয়ে যায়। ধীরে ধীরে তার নেগেটিভ ইমোশনস অ্যাক্টিভেট করে তাকে কাউকে মেরে ফেলতে উস্কে দিতে শুরু করে। এই সব ভাবতে ভাবতে সে নিজেকে কাম ডাউন করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। অন্যদিকে তার ভয়ানক এনার্জি দেখে সিনিয়র সিস্টার জিয়া বুঝে যায়, সেই ডিমনিক এনার্জি হয়তো ইয়াংকে কাউকে মার্ডার করতে উস্কে দিচ্ছে। যদি সেটা পুরোপুরি তার বডির কন্ট্রোল নিয়ে নেয়, তাহলে ইয়াং পাগল হয়ে যাবে। নিজের মনে সে ভাবে, আমি জানতাম না কিয়ান রেলমে ব্রেক থ্রু করার জন্য কাউকে এত বড় রিস্ক নিতে হতে পারে। সে নিজের ক্যাপ পরে মুখ ঢেকে বলে, আমাকে কিছু করতেই হবে, এর আগে সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যায়।
এইদিকে সেই ডিমন ততক্ষণে ইয়াংয়ের বডির উপর প্রায় পুরোপুরি হাবি হয়ে গেছে। সে নিজের সঙ্গে নিজেই বলতে শুরু করে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কাউকে খুঁজে বের করতে হবে, যাতে আমার ফাইটের তৃষ্ণা মেটাতে পারি। সে ঠিক যেন কোনো বিস্টের মতো গর্জন করতে শুরু করেছিল, আর তার বডি থেকে ডেডলি অরা রিলিজ হতে থাকে। এটা দেখে সিনিয়র সিস্টার সিয়া বলে ওঠে যে এই অবস্থায় আমি একে একা ছেড়ে দিতে পারি না, একদমই না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু করতে হবে। অন্যদিকে ইয়াং কাইয়ের পাওয়ার এতটাই বেড়ে যায় যে সে এক ভয়ঙ্কর অ্যাটাক দিয়ে সেখানে থাকা বিশাল একটা পাথর পর্যন্ত সরিয়ে দেয়। তাকে নিজেকেই হট করতে দেখে সিনিয়র সিস্টার সিয়া এক শক্তিশালী পাম অ্যাটাক থ্রো করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ইয়াং কাই সেটা টের পেয়ে যায়, আর সে নিজেও তার ডিমনিক অরা রিলিজ করে সেই পাম অ্যাটাক ব্লক করে ফেলে, যার ফলে দুজনেই প্রচণ্ডভাবে একে অপরের সাথে হিট হয়ে দূরে সরে যায়। এই অ্যাটাক দেখার পর ইয়াং কাইও বলে ওঠে যে লাইক, তোমার পাওয়ার আর কাল্টিভেশন অ্যামেজিং। এরপর আবার সিনিয়র সিস্টার সিয়া নিজের পাওয়ার রিলিজ করে ইয়াং কাইকে থ্রো করে দেয়, কিন্তু সে আবারও সেই অ্যাটাক ব্লক করে ফেলে। সিনিয়র সিস্টার সিয়া বিশ্বাসই করতে পারে না যে ইয়াং কাই তার 3rd লেভেলের কাল্টিভেশন অ্যাটাক ব্লক করে দিয়েছে। অন্যদিকে ইয়াং বলে লাইক, আরে তুমি তো একটা মেয়ে, আমি তো ভেবেছিলাম কোনো পাওয়ারফুল কাল্টিভেটর, কিন্তু দুঃখের বিষয় এখন তুমি আমার হাতে খুব বাজেভাবে পিটুনি খেতে চলেছ। এটা দেখে সিনিয়র সিস্টার সিয়ার মাথা একদম গরম হয়ে যায়। সে রাগে বলে ওঠে, মেয়ে দেখে দুর্বল ভাবছ? মনে হচ্ছে এবার তোকে আসল পাওয়ারের স্বাদ চেখে দেখাতেই হবে। এই কথা বলেই সে নিজের এক্সট্রিম এনার্জি রিলিজ করা শুরু করে, কারণ সে বুঝে গিয়েছিল যে আমাদের ইয়াংও এখন তার এক্সট্রিম স্টেটে আছে, যে অনায়াসী গায়েন র্যালমের 3rd লেভেলের কাউকে হারাতে পারে। তার মনে হয়েছিল তারা হয়তো সমানে সমান ফাইট করবে, কিন্তু এই লোকটা তো তার ভাবনার থেকেও বেশি স্মার্ট। তাই সে নিজের ফুল স্ট্রেংথ ব্যবহার করে এক ভয়ঙ্কর ফাইট শুরু করে, যেখানে দুজনেই একে অপরকে কঠিন টক্কর দিচ্ছিল। কয়েকটা মার্শাল আর্ট মুভের পর সেই ইয়াং কাইকে কিক করে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। ততক্ষণে ইয়াং কাইয়ের বডি থেকে সেই ডিমনিক এনার্জি ধীরে ধীরে কমতে শুরু করে। সে সেন্সেসে ফিরে এসে বলে, এই মেয়েটা তো কোনো পরিচিত কাউকে মনে হচ্ছে। কিন্তু সিনিয়র সিস্টার সিয়াও বলে ওঠে লাইক, তোর কি মনে হয় মেয়ে হলেই কি দুর্বল? সিনিয়র সিস্টার জিয়ার কিক খাওয়ার পর ইয়াংকাই আবার নিজের পাওয়ার এক্সট্রিম লেভেলে রিলিজ করতে শুরু করে। জিয়া তার উপর অ্যাটাক করতে এগোতেই তার অরা তাকে থামিয়ে দেয়। তার বুঝতে অসুবিধা হয় যে প্রতিটা ফাইটের পরই ছেলেটা কিভাবে নিজের পাওয়ার ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক তখনই ইয়াং খুব অ্যাগ্রেসিভ হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সিনিয়র সিস্টার জিয়া, যার ফাইটের ব্যাপারে অনেক নলেজ আছে, খুব সহজেই তাকে কন্ট্রোল করে এক শক্তিশালী পাম অ্যাটাক দিয়ে মাটিতে আছড়ে ফেলে। এই অ্যাটাকের ফলে ইয়াংকাইয়ের মুখ থেকে ব্লাড বেরোতে শুরু করে। সে বলে ওঠে, তুমি আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল, তাই তো আমাকে একটা মাঙ্কির মতো ট্রিট করছো, তাই না? কিন্তু মনে রেখো, আমি তোমাকে ছাড়ব না। এখন সে নিজের বেস্ট অ্যাটাক প্রিপেয়ার করতে শুরু করে। এটা দেখে সিনিয়র সিস্টার জিয়া বুঝে যায় যে সম্ভবত তার উপর থেকে ডিমনিক এনার্জি সরে গেছে, কারণ এখন তার অ্যাটাকগুলো অনেক বেশি অর্গানাইজড আর ভেবে চিন্তে করা। এর মানে সে এখন পুরোপুরি হুঁশে আছে, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে, তার আগে যে সে আমাকে চিনে ফেলে। সিনিয়র সিস্টার জিয়াংকে পালাতে দেখে ইয়াং তার রাস্তা ব্লক করে বলে, তোমার সাহস কিভাবে হলো এখান থেকে চলে যাওয়ার? আগে আমাকে বলো, তুমি আসলে কে, আর কে তোমাকে আমাকে মারতে পাঠিয়েছে? এখানে ইয়াংয়ের একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়। সে ভাবে যে লাস্ট টাইম যে গ্র্যান্ডপা তার সাথে ফাইট করেছিল, সেই লোকটাই একজন অ্যাসাসিন পাঠিয়েছে তাকে মারার জন্য। তাই সে সিনিয়র সিস্টার জিয়াংকে থামানোর জন্য খুব চেষ্টা করতে থাকে, কিন্তু সে তাকে সাপ্রেস করে এক ভয়ঙ্কর পাম অ্যাটাক থ্রো করে তাকে আহত করে দেয়। আসলে এই অ্যাটাক সিনিয়র সিস্টার জিয়া তাকে আহত করার জন্য নয়, বরং তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য করেছিল, যাতে সুযোগ পেয়ে সে সেখান থেকে পালাতে পারে। আর ঠিক সেটাই হয়। এই অ্যাটাকের কারণে ইয়াংকাই মাটিতে পড়ে যায়, আর কিছুক্ষণ সে কিছুই দেখতে পায় না। সেই সুযোগে সিনিয়র সিস্টার সিয়া সেখান থেকে পালিয়ে যায়। ইয়াংকাই নিজেকে সামলাতে সামলাতে বলে, যদি আমার গোল্ডেন বডি না থাকতো তাহলে নিশ্চিত এই মেয়েটা আমাকে মেরে একদম কচুম্বর বানিয়ে দিত। আর আমাদের সিনিয়র সিস্টারের চলে যাওয়ার সাথে সাথে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। সো গাইজ, তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। আর তোমরা অনেকেই কমেন্টে বলতেছিলে এই সিরিজের ভিডিওটা তাড়াতাড়ি দিতে। কিন্তু গাইজ, এই সিরিজের ভিডিওর স্ক্রিপ্ট আর ভয়েস আমার এক বন্ধু তৈরি করে দেয়, আর আমি শুধু ভিডিওটা এডিট করে আপলোড করি। অ্যাকচুয়ালি সে এখন স্ক্রিপ্ট লেখা প্র্যাকটিস করছে, কারণ সে নিজের একটা ইউটিউব চ্যানেল খোলার চিন্তাভাবনা করতেছে। সো সেজন্য আমাকে একটু হেল্প করার জন্য সে স্ক্রিপ্ট লিখে দেয়, আর এর সাথে সাথে তারও প্র্যাকটিস হয়ে যায়। সো তোমরা আমাকে কমেন্টে জানিও তার হাতে লেখা স্টাইল তোমাদের কেমন লাগছে।
আর সে যখন ইউটিউব চ্যানেল খুলবে আমি অবশ্যই তার ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের বায়োতে রেখে দেব। তখন তোমরা সবাই একবার করে ঘুরে আসবে। সো এভাবেই নিয়মিত স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য আমরা সবাই আমার বন্ধু সুমাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আর এর সাথে আজকের ভিডিওর ভিউজ টার্গেট দিচ্ছি 800। এর আগের ভিডিওর ভিউজ টার্গেটটা তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছ। আশা করছি এটাও ঠিক তেমনভাবেই করে দেবে। সো ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। See you in the next video and thanks for watching.